এখন ঘটনায় চলে আসি। আহ, আজকে যে ঘটনাটি প্রথমে পড়বো সেটা আমাদেরকে লিখেছেন আমাদের একজন লিসনার, যিনি এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে নেই। লিখেছেন, প্রিয় রাস্তেল ভাইয়া, আশা করি নিজ গুণে ভালো আছেন। আচ্ছা, নিজ গুণে ক্ষমা করে দেবেন শুনেছি, নিজ গুণে ভালো থাকা যায়। ভালো মানুষ হয়তো ভালো থাকে, সুতরাং গুণ সম্পূর্ণ মানুষ সবসময় ভালো থাকে। হ্যাঁ, আমি ভালো আছি এবং সবসময় ভালোর দলে। লিখছেন, অতি সম্প্রতি আমার সাথে একটা ছোট্ট ঘটনা ঘটে গেছে। ঘটনাটি আমার কাছে বেশ অদ্ভুত, একই সাথে খুব অস্বস্তিকর লেগেছে। দয়া করে পড়ে শোনাবেন যদি ভালো লাগে। এমন ঘটনা আমি ছোটবেলায় ভূতের গল্প হিসেবে শুনেছি বড়দের মুখে, তবে এত বছর পর যে সেটা আমার সাথেই বাস্তবে ঘটবে তা ভুলেও ভাবিনি, ভয় পাওয়ার ভয়ে। আরেকটা কথা না বলেই পারছি না, ভূত এফএম এর কিছু সম্মানিত শ্রোতা আছেন যারা ভয় কিংবা আনন্দ পেতে নয়, বরং ভুল ধরতে অথবা সত্য মিথ্যা যাচাই করতে বসে যান। আমার এই ঘটনাটি তাদের জন্য নয়। আমি নিজে প্রচন্ড ভয় পেয়েছি বলেই ঘটনাটি শেয়ার করলাম। গল্পের বই নকল করে কিংবা অন্যের ঘটনা শেয়ার করে ভূত এফএমকে অলংকৃত করার ইচ্ছা আমার নেই, কারণ ভূত এফএম এর তুলনা ভূত এফএম। আচ্ছা, যে ঘটনাটি সে ঘটনাটা খুব বেশি বড় নয়, ছোট একটা ঘটনা তিনি লিখে পাঠিয়েছেন। এর পরে লিখেছেন, 1 সপ্তাহ আগের কথা। ঢাকা শহরের তুলনায় রাত মোটেও বেশি না, ঘড়িতে সময় মাত্র 10টা 40। আমি পড়ছিলাম, হঠাৎ খিদে পাওয়ায় ভাবলাম রাতের খাবারের পাটটা চুকিয়েই ফেলা যাক। আমি ডাইনিং এ খেতে বসলাম। বাসার সবার খাওয়া হয়ে যাওয়ায় টেবিলে আমি একাই খাচ্ছিলাম। আর এমন সময় খাবারের মাঝখানেই বিদ্যুৎ চলে যায়। আশেপাশে আলো না থাকায় একেবারে যাকে বলে ঘুটঘুটে অন্ধকার। আমি খাওয়া থামিয়ে দিই, কিন্তু হাতটা প্লেটেই ছিল। আঁধারে আমি খাবার নাড়াচাড়া করছিলাম আর অপেক্ষা করছিলাম যে বাসার কোনো একজন হয়তো আলোর ব্যবস্থা করবে। ঠিক তখন আমি আমার ডান হাতে, অর্থাৎ যে হাতে খাবার নাড়ছিলাম, ঠিক সেই হাতের সাথে অন্যরকম কিসের যেন স্পর্শ পেলাম। শক্ত করে ধরলাম সেটা, একটা হাত। সে হাতটিও আমারই মতন আমার প্লেটের খাবারগুলো নাড়ছিল। স্পর্শতে মনে হচ্ছিল হাতটা বেশ ঠান্ডা, খসখসে। পুরো ঘটনাটি বুঝতে আমার হয়তোবা 10 থেকে 15 সেকেন্ড সময় লেগেছিল। যখন বুঝতে পারলাম কি হচ্ছে, তখন চিৎকার করার সামান্য শক্তিও আমার ছিল না। অসাড় হয়ে হাতটা প্লেট থেকে নামিয়ে নেই। কয়েক মুহূর্ত পরেই আলো চোখে পড়ে। বাসার কেউ একজন বাতি নিয়ে এসেছে। অবাক করা বিষয়, আমি ছাড়া খাবার ঘরে দ্বিতীয় কোনো মানুষ ছিল না, কারণ পাশের দুটা ঘর পরেই সবার কথার আওয়াজ আমি শুনছিলাম। কি হয়েছিল আজও বুঝতে পারিনি। সেদিন আর খাওয়া হয়নি, তবে এখন রাতের খাবার খাওয়ার চেষ্টা করি লোডশেডিং এর আগে। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ আপনার ঘটনা পাঠানোর জন্য। এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের SMS ও করে ফেলেছেন। আমাদেরকে SMS যারা করেন তাদের SMS না পড়লে তারা একভাবে যেরকম মন খারাপ করেন, আবার অনেকে SMS করেন না এবং রেডিও ফুর্তির এই ভূত এফএম শো এটার সাথে থাকেন। তারা আবার অনেক সময় বলেন যে এত SMS কেন পড়ছেন। তো আমি কোন দিকে যাব, আমি কুল কিনারা হারিয়ে ফেলি মাঝে মাঝে। যাই হোক, এর সাথে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের অতিথি। তাদের মধ্যে প্রথম একজনের ঘটনা আমরা শুনবো, এবং আপনার নামটা একটু বলবেন প্লিজ। জি, আমার নাম হচ্ছে মোহাম্মদ আশরাফুল আলম। ওকে। আর আমি একটা প্রাইভেট অর্গানাইজেশনে জব করি। ওকে। তো আমার ঘটনাটা হচ্ছে 1997 সালের দিকের ঘটনা। জি। তখন আমি কুমিল্লাতে জব করি, ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে। তো আমার স্টেশনটা থাকে হচ্ছে কুমিল্লা জেলার বরুড়া থানা। সে থানাটা হচ্ছে লালমাই পাহাড়ের পাদদেশে। তো আমার যেহেতু ফার্মাসিউটিক্যাল জব, আমার সকাল থেকে রাত পর্যন্ত মোটরসাইকেল নিয়ে চলাফেরা করতে হয়। তো ওই দিনকার ঘটনাটা সেটা হচ্ছে, আমি যখন বরুড়া থেকে বের হয়ে লালমাই পাহাড়ের পাশ দিয়ে আমি বিজরা বাজার নামক একটা জায়গা কিংবা মুজাফফরগঞ্জ বাজার, দুইটা বাজার, সেই জায়গাগুলোতে আমি ডক্টর ভিজিট করতে যাব। যথারীতি আমি ডক্টর ভিজিট করতে করতে প্রায় আমার সন্ধ্যা হয়ে যায়। তো আমি যখন ব্যাক করব, জি, তখন সন্ধ্যা হয়ে যায়। এটা আবার আমরা অনেক সময় এটাকে কালী সন্ধ্যা হিসাবে বলি আর কি। তো ঠিক সেই সময় আমি স্টার্ট করেছি, জাস্ট 1 কিলোমিটার পর্যন্ত আমি রাস্তায় এসেছি। তখন হঠাৎ করে আমার পাশ থেকে একজন লোক আমাকে দাঁড়াতে বলল, হাত তুললো। তো আমি তাকিয়ে দেখলাম যে সেটা আমার পরিচিত না, সে একজন ডক্টর। তো আমি যেখান থেকে স্টার্ট করেছি আমার বাসার দিকে আসতে
সেখানে প্রায় 10 থেকে 11 কিলোমিটার দূরে হবে, যেখানে ডক্টর প্র্যাকটিস করে, একটা ছোট্ট একটা বাজার। সেই বাজারটাতে, সে ছোট বাজার, আর রোডটা হচ্ছে লালমাই পাহাড় ঘেঁষা, খুব নীরব একটা রোড। ওকে। তো ওই রোড থেকে অনেকখানি স্লোপ হয়ে নিচু একটা জায়গা, সেখানে সবুজ ঘাসের একটা বাজার, ছোট বাজার, সেটা আমি চিনি। তো ওখানে একজন ডক্টর প্র্যাকটিস করে রেগুলার, আমি তো জানি, আমারও আসা যাওয়া থাকে মাঝে মাঝে। তো আমি যখন ব্যাক করি তখন যে লোকটা আমাকে দাঁড় করায়, সেটা হচ্ছে সেই বাজারে প্র্যাকটিস করে আমার পরিচিত একজন ডক্টর। তো যথারীতি আমি গাড়িটা দাঁড়াই। আমার কাছে একটু ভালোই লাগে, খুশি লাগে যে একজন ডক্টরকে যদি আমি সার্ভিস দিই, সে হয়তো আমাকে সাপোর্ট করবে আমার জবের দিকে। তো আমি ওনাকে গাড়ির পিছনে উঠতে বলি, সে আমার মোটরসাইকেলের পিছনে ওঠে। তো গাড়ি স্টার্ট করি যথারীতি, আর বেশ স্পিডে আমি গাড়িটা চালাচ্ছি। এমন সময় তার সাথে আমার কিছু কথাবার্তা হয়, যেমন জব পারপাস, তারপর প্রেসক্রাইব কেমন করে উনি, আমার ওষুধটা কেমন সাপোর্ট করছে, এইসব কথাবার্তা বলে যখন বলি, তখন পিছন থেকে উনি আমাকে শুধু বলে, হ্যাঁ ঠিক আছে, ভালো হচ্ছে, ভালো যাবে, সামনের দিনগুলো ভালো গেছে, এখনো ভালো যাবে, এরকম আমাকে সাপোর্ট করে। তো কথাগুলো আসলে আমি স্পষ্ট যখন শুনতে পাই নাই বাতাসের জন্য, তখন আমি একটু জাস্ট আমার ঘাটটা ফিরে আমি শুনতে চেষ্টা করি তার আনসারটা। সে হ্যাঁ বলতেছে, ঠিক আছে এরকম বলতেছে। তো আবার আমি যথারীতি গাড়ি চালাই। তো এর মাঝখানে সন্ধ্যা হয়ে গেছে। তো আমি দেখতে পাচ্ছি কিছু কিছু গ্রামের পাশে যে ছোট ছোট দোকানগুলো, সেখানে হারিকেন বাতি জ্বলছে, আর কুপি, কোথাও লাইট তেমন, ইলেকট্রিসিটি তেমন একটা নেই। তো যখন আমি ওই বাজারটার কাছে এসে গেছি, ওনাকে আমি নামাবো, তখন আমি গাড়িটা ওখানে থামাই। থামানোর পর আমি খুব খুশি, এখন যে চলে আসছে তাকে আমি এখানে নামাই, আমার বাড়িতে চলে যাব। আমার আমার ওই জায়গাটাতে এমন একটা সিচুয়েশন হলো যে আমি তাকে খুশি করে নামাই, এই ভেবে আমি পাটা তুলবো যে আমি গাড়ি থেকে নামবো, তখন হঠাৎ পিছন দিকে তাকিয়ে দেখে সে পিছনে নাই। মুহূর্তের মধ্যে পিছনে নাই। তো যখন এরকম দেখলাম, তখন মানে আমার ভিতরটা একদম মানে কেমন যেন অসাড় হয়ে যাচ্ছিল। আমি মানে বাক শক্তি হারিয়ে ফেলছিলাম, কিছু বলতে পারছি না, চিৎকারও দিতে পারছি না। তারপর মানে কাছাকাছি, যখন বাজারটার কাছাকাছি যেখানে দাঁড়িয়েছি সেখানে নামবো, সেই জায়গাটাতে আমি আমার হাত থেকে, আমি যখন মোটরসাইকেলটা থেকে পাটা নামাই, মোটরসাইকেলটা 2 হাতে ধরে রেখেছি, কিন্তু আস্তে আস্তে যখন আমার মোটরসাইকেলটা হাত থেকে পড়ে গেল, ছেড়ে দিলাম, আমার শরীর মানে অঠাড় হয়ে গেছে, আমি কিছু বলতে পারছি না, বোঝাতে পারছি না। মোটরসাইকেলটা পড়ে গেল, সাথে সাথে আমার নিচে পা নেই, এরকম একটা অবস্থা তৈরি হলো। আমিও পড়ে গেলাম। যখন আমি মোটরসাইকেলের সাথে সাথে পড়ে গেলাম, আমার আর সেন্স আমার ভিতরে কাজ করছে না। আমি চোখে দেখতে পাচ্ছি পৃথিবীটা, কিন্তু আমি মানে কাউকে কিছু বলতে পারছি না, কিছুই করতে পারছি না। তখন শুধু আমি দেখলাম যে কয়েকজন লোক আগায় আসলো, এদেরকে আমি কি বলবো তাও বুঝতে পারছি না। একটা সময় ওরা আমাকে ধরে নিয়ে ওখানে যে ডক্টর চেম্বারটা, সেই চেম্বারে নিয়ে গেল। আমি এতটুকু বুঝতে পারলাম, কিছু জানি না। কিছুক্ষণ পর আমি পরে জানতে পারলাম, 10-15 মিনিট পর হবে, আমি টোটাল জিনিসটা বুঝতে পারছি যে আমি এখন একটা ডক্টর চেম্বারে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমার আরো মানে ভয়টা আরো বেশি বেড়ে গেল যখন আমি দেখলাম যে ডক্টরটাকে আমি পিছনে করে নিয়ে আসছি, সেই ডক্টরটা এই চেম্বারে বসা, সেই আমার ট্রিটমেন্ট করছে। তখন আমার ভয়ে আমি আরো অস্থির, আমি মুখে কিছু বলতে পারছি না, তাকাতে পারছি না। আমি কাউকে যে শেয়ার করব ব্যাপারটা, ওখানে তখন শেয়ার করতে পারছি না। সময় আমি, ওরা চা খেতে দিল, পানি খেলাম। শুধু ডক্টর সাহেবকে বললাম যে আপনি এখানে কখন এসেছেন প্র্যাকটিস করতে? উনি আমাকে বলল, আমি 4টা থেকে প্র্যাকটিস করছি। তারপর আমি জিজ্ঞেস করলাম, আপনি কি আজকে কোথাও বাইরে কোনো ডক্টর কলে গিয়েছিলেন, পেশেন্ট কলে গিয়েছিলেন? উনি বলল না। তখন আমার ভিতরটা মনে হচ্ছে যে মানে হার্ট বিটটা এমন বেড়ে গেছে যে আমি বুঝতে পারছি না।
তো ওরা ব্যাপারটা যখন কিছুটা আঁচ করতে পেরেছে, ওরা ভাবছে আমি কোনো মানে আমার কোনো প্রেশার আছে কিনা, এরকম ধরনের ডিজিজ আছে কিনা। আমি বললাম না, এরকম কোনো সমস্যা নেই। তারপর একটা সময় আমার আরেক কলিগ ছিল, অন্য একটা কোম্পানিতে জব করতেন, উনি আমাকে কিছুক্ষণ রেখে ওনার মোটরসাইকেলে করে আমার বাসায় পৌঁছে দিলেন। তো ঘটনা এরকম যখন হলো, তখন আমি এটা কৌতূহল জাগলো যে আমার এরকম কেন হলো ব্যাপারটা। আমি আরেকদিন এসে এখানে জিজ্ঞেস করলাম, তখন এলাকার মানুষ সবাই বলল যে এখানে এমন একটা রাস্তা আছে, এই জায়গাটাতে প্রায় এরকম ঘটনা ঘটে। তার মধ্যে একটা ঘটনা হচ্ছে ওই রোডে কিছু বড় বড় বাস চলে, প্যাসেঞ্জার ভেহিকেল। তো ওই বাস ওরা প্রায় এই জায়গাটা অ্যাক্সিডেন্ট করে, অনেক লোক মারা যায়। কিছুদিন আগে মারা গেছিল। কিভাবে? ওই গাড়িগুলো যখন ওদিকে চলে, তখন ওই রোডটা নাকি হয় ডানে টার্ন নাইলে বামে টার্ন, এরকম একটা কিছু দেখতে পায় ওরা। আচ্ছা, অথচ রোডটা কিন্তু স্ট্রেট। তো যখন ওরা দেখে স্ট্রেট কোনো রোড নাই, ডানে টার্ন করছে, গাড়িটা তখন ডান দিকে ঢুকায় দেয়। আসলে সেটা রোড না, একদম নিচে, মানে অনেক নিচে গড়ায় চলে যায়। তখন অনেকগুলো লোক কিছুদিন আগে ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। তো যখন আমি এটা জানতে পারি যে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে এই রাস্তাগুলো বারবার এরকম ঘটনা ঘটে, তখন আমার ভিতরে মানে এমন কিছু সৃষ্টি হয় যে আমি ওই রোডে আর চলাচল করব না এখন। তারপর থেকে আমি আর ওই রোডে চলাচল করি না। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। ঘটনা যাচ্ছে, আমাদের সঙ্গে রয়েছেন আরো একজন গেস্ট এবং তিনি তার ঘটনাগুলো শেয়ার করবেন। এবং আমি যেটা করব সেটা হচ্ছে, শুরুতেই আপনার নামটা একটু বলবেন প্লিজ। লিসনার্স, আমার নাম পিয়াস। আমি জব করছি একটা প্রাইভেট কোম্পানিতে। জি আমার ঘটনা হচ্ছে অসবিক। জি প্লিজ। আচ্ছা, ঘটনা হচ্ছে আমি পড়াশোনা করেছি বাংলাদেশের বিখ্যাত কোনো এক রেসিডেন্সিয়াল মডেল কলেজে। সেখানে আপনার 6 থেকে 7 বছর পড়াশোনা, 6 বছরই বলা চলে, 6 বছর পড়াশোনা করতে হয় এবং সেখানে হোস্টেলে থেকেই, হলে থেকে পড়াশোনা। তো আমি এটা ঘটনা 2007 সালে, যখন আমরা ফাইনাল ইয়ারে মানে এইচএসসি দিব আর কি। ঠিক আমাদের এইচএসসি দেওয়ার ঠিক 7 দিন আগে আমি খবর পেলাম যে একটা ছেলে, সে তার মানে সমস্যা হচ্ছে সে এখানে থাকতে চায় না। জুনিয়র ক্লাস 8-এ পড়ে। তখন আমি কলেজ ক্যাপ্টেন নির্বাচিত হয়েছিলাম আর কি। তো আমার কাছে সে খবরটা আসে। তো আমি তাকে একদিন ডাকি, ডেকে বলি কি সমস্যা তোমার, তুমি বলো যে কেন থাকতে চাও না। তো ছেলেটার নাম ছিল যোগেন। সে বলে যে ভাই আমার ভালো লাগে না এখানে, একা একা আমার থাকতে ভালো লাগে না, আমার বাসায় অনেক আদর যত্ন পাই, এখানে আমার খাওয়া দাওয়া কষ্ট এবং আরো অনেক কিছু আছে, সেটা সে বলতে চায় না। আমি বলি, ঠিক আছে দেখো, এখানে পড়াশোনার জন্য, তোমার পড়াশোনার তোমার মেইন বিষয় যেটা তোমার জীবনের, তোমার ক্যারিয়ারের জন্য। কিন্তু সে বলে না ভাই, আমি বাইরে যাই, আমার বাবা মার সাথে পড়ে থেকে যদি আমি পড়াশোনা চালিয়ে যেতে পারি তাহলে সেটা বেটার হবে হয়তো। তো আমি তারপরেও কিছু ওকে উপদেশ দেই, ভালো উপদেশ। আমি দেখো শেষ পর্যন্ত কিন্তু তুমি যদি ভালো কেউ করতে পারো তাহলে তোমার বাবা মায়ের জন্যই ভালো হবে। কিন্তু এরপরেও সে, আমি জানি না তার মনে কি ঘটেছিল। পরের দিন সকালে উঠে আমি খবর পাই সে সুইসাইড করে। সুইসাইড করে এমন ভাবে, খুব মর্মান্তিক ভাবে সে সুইসাইড করে। সে হচ্ছে পুরোনো দিনের যে ফ্ল্যাশ টয়লেট গুলো ছিল, অনেক উপরে থেকে ফ্ল্যাশ টেনে, শিকল টেনে যে আমরা ফ্ল্যাশ করতাম, সেই ফ্ল্যাশে সিনথেটিক টাইয়ের সাথে সে গলায় ফাঁস দেয় এবং কমোডে পাটা ভাঁজ করে নিয়ে, মানে বোঝা যায় যে সে জোর করে সে সুইসাইডটা করে, অনেকটা জোর করে। এবং ডক্টর বলে যে সে ভোরবেলা তার মানে মারা যায়, এরকম অনেকক্ষণ ধরে সে ট্রাই করার পরে। যাই হোক, ওখানে যে আমরা যে ইয়াতে থাকতাম, হোস্টেলে থাকতাম, এক রুমে অনেকজন, 8-9 জন থাকতাম এবং একজন সিনিয়র থাকতো সবসময় কন্ট্রোলের জন্য। তো এটা খুব স্বাভাবিক ব্যাপার যে একটা ছেলে মারা গেল, তার ফ্রেন্ড, ওই ক্লাসমেটরাও, তাদের উপর কিন্তু প্রভাব পড়বেই। যে এই বেডে দেখতো, সারাদিন দেখতো, ওদের সাথেই থাকতো, ওদের সাথে কথা বলতো, হঠাৎ করে সে এরকম হয়ে গেল। এরকম আমরা ওরা একটু আজ পেয়েছিল যে সে থাকতে চায় না, বাসা থেকে তাকে চাপ দেওয়া হয় এরকম। যাই হোক, ও মারা যাওয়ার 2-3 দিন পরে দেখা গেল কি অনেক কিছু ঘটনা ঘটতে থাকে। এর মধ্যে তারা একটা উল্লেখযোগ্য হচ্ছে, ওদের রুমমেটরা অনেকে দেখতে থাকে যে জানলার কাছে এসে নাকি সে যোগেন ডাকে, ওদেরকে ডাকে এমন ভাবে যে তোরা আমার পথে আয়, এই পথে অনেক শান্তি, তোরা আমার পথে আয়। মানে তার ভয়েসটা নাকি অন্যরকম, এরকম ছিল না। তো ওরা একটা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, ওর নাম অলি। ও বলে যে পলা সবসময় বলতো যে তাকে নাকি দেবতা বা আমরা যে জিন যেটাই হোক,
তাকে কি জানি এরকম এসে বলতো যে তুই এদিকে আয়, তোরা অনেক শান্তিতে থাকতে পারবি যেহেতু তুই কষ্টে থাকিস। যাই হোক, এরকম তারা অনেক ভয় পায়, যোগেশ নাকি তাকে প্রায় বলে। পরে প্রশাসন সিদ্ধান্ত নেয় যে তাদের সবাইকে এক রুমে নিয়ে রাখবে। আচ্ছা, এবং তারপরেও যখন এরকম মানে স্বাভাবিক হতে চায় না ঘটনাটা, তো বলে যে প্রশাসন বলে ঠিক আছে আমরা 5-6 দিন ব্রেক নেই বা 10 দিন ব্রেক নেই, ব্রেক নিয়ে তোমার বাসায় যাও, সবাই ঘুরে আসো, তাহলে হয়তো ভালো রেজাল্ট বা ভালো লাগবে। তো 10 দিন পর তারা আবার, আমরা যখন ফেরত আসি তখন খুব স্বাভাবিক চলে কয়েকদিন। আমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু শুরু হবে, আমি বলেছিলাম, প্রথমে বলেছি শুরু হয়ে অবস্থা ঠিক তার মানে আপনার খুব কঠিন সময়ের মধ্যে কঠিন দিয়ে সময়। আমি যাচ্ছেন। তখন আমি আবার ক্লাস ক্যাপ্টেন, মানে কলেজ ক্যাপ্টেন। আচ্ছা, আমার উপর দিয়ে মানে কি করব কি না করব, ওদেরকে টেক কেয়ার করবো নাকি আমার পড়াশোনা চালাবো, একটু মানে একটু সমস্যা হয়ে গেছিল। যাই হোক, ওরা যখন আবার ফেরত আসলো তখন প্রথম দিকে তেমন কিছু হয়নি। এর কয়েকদিন পর থেকে আমার কানে কথা আসতে লাগলো এরকম যে একটা ছেলে, সে ক্লাস 9-10 পড়তো তখন, ভবিষ্যৎ বলে দিতে পারে। আমি খুব প্রথম হেসে মনে দিয়েছিলাম, ভবিষ্যৎ বলে দিতে পারে, আর আমিও তো বলতে পারি যে তোমার এটা হবে। সেটাই। কিন্তু দেখা গেল যে ব্যাপারটা খুব সিরিয়াসলি হয়ে যেত। কেমন ভাবে, প্রথম একদিন এসে বললো একটা ছেলে যে ভাই এরকম আমাকে বলে দেয়। দেখা গেল যে তুই টয়লেটে গেলে দেখবি আজকে পানি নেই, ওয়াশরুমে যাবে পানি নেই, দেখা গেল ঠিকই পানি থাকে না। তারপরে মানে এরকম প্রথম দিকে এটা মজার ব্যাপার হ্যাঁ, ছিল। প্রথম দিকে মজার ব্যাপার ছিল, বাট আস্তে আস্তে সিরিয়াস হয়ে যায়। সিরিয়াস হবে, তারপরে আরেকদিন এসে বললো যে ও কয়েকটা কোশ্চেন লিখে দেয়, প্রশ্ন, সে এই প্রশ্নগুলো দেখবি যে কালকে পরীক্ষায় তোর আসবে। ওরা প্রথমে বলে যে না তো এটা পড়বো না, যে এটা বাদ দিয়ে পড়বো, বাকি সবই পড়বো, ওগুলাই আসবে না। দেখা গেলো কোশ্চেন মিলে দেখে ঠিক সেম টু সেম কোশ্চেন আসছে। এরপর থেকে যখন সিরিয়াস হতে থাকে, আমাদের পরীক্ষার মতো শুরু হয়ে গেছে, এইচএসসি পরীক্ষা শুরু। যাই হোক, ওকে আমরা ডাকলাম, আমি ডাকছি আর কি, ডেকে বলতেছি যে ওর নাম ছিল রনি। আচ্ছা রনি, প্রথমে আমি মানে খুব নর্মালি, কেমন আছো? জি ভাইয়া ভালো আছি। দিন রাত কেমন যাচ্ছে, পড়াশোনা কেমন যাচ্ছে? জি ভাইয়া ভালো। শুনলাম তুমি নাকি ভবিষ্যৎ বলতে পারো, আমারটা একটু বলো না। রনি বলে যে ভাইয়া সবারটা তো আমি বলবো না, আপনি আমার সিনিয়র, আপনারটা আমি কেন বলবো? আচ্ছা ঠিক আছে, কিভাবে বলতে পারো তুমি, তোমার কি মনে হয় ব্যাপারটা কি? তো রনি বলে যে ভাইয়া আমাকে নিয়তি এসে বলে যায়, ওই একটা কথা এতে বলে যে নিয়তি এসে বলে যায়। নিয়তি, এখানে তো কোনো মেয়ে পড়ে না, তো নিয়তিটাকে? তো বলে ভাইয়া নিয়তি আমার ক্লোজ ফ্রেন্ড, গার্লফ্রেন্ডও বলতে পারেন। ও সবসময় এসে যখন যা জানতে চায় আমি বলে যায়, বা ওর যা জানানো দরকার আমাকে যে এটা আমার জন্য ভালো হবে, সে বলে যায়। আমি বললাম যে ও কোথায় থাকে? তো আমাদের হোস্টেলটা এরকম ছিল, অনেক বড় করিডোর, এক পাশে ওয়াশরুম আবার অন্য পাশে ওয়াশরুম, এর মাঝখানে অনেকগুলো রুম আর কি। তো বলে যে ভাই একদম ওই পাশে ওয়াশরুম, যেটা ওই ওয়াশরুমের পিছনে জানলা দিয়ে আমি আর ও কথা বলি যখন দেখা করতে যাই। আর নর্মালি যখন কোনো খোঁজ আমরা নিতে চাই তখন আমার কানে এসে ও বলে যায়, আমি বুঝে দিই ব্যাপারটা কি হবে। তখন আমি বললাম যে তোমার কি কোনো ছবি আছে নিয়তির? তুমি যে কথা বলো, তুমি ওয়াশরুমের পিছনে যাও, ও আসে। যাই ভাই আছে। তো তখন ছবি নিয়ে আসে, একটা ডায়েরি নিয়ে আসে। ডায়েরি খুব চিকন ছিল, খুব বেশি হলে 50 থেকে 60টা পেজ। তো বললো ভাই আপনি প্রথম 10টা পেজ দেখবেন, পরে এগুলো দেখবেন। মানে আমি জানি না, আমার সাথে এভাবে কেউ আগে কথা বলেনি, বা তার কথার মধ্যে যে একটা গাম্ভীর্য ছিল সেটা আমি অনেকটা ঘাবড়ে গেছিলাম, এভাবে কেন বলছে ছেলের। মানে আপনি প্রথমে জিনিসটা পুরোপুরি ফান হিসাব, প্রথমে ফান হিসেবে নিয়েছিলাম, তো ডায়েরিও খুব সিরিয়াসলি যে নিয়ে আসলো, এমন ভাবে আমার কাছে অ্যাপ্রোচ করলো যে ভাই আপনি দেখেন 10টা পেজ দেখবেন, তারপরে পেজ দেখবেন। ইটস লাইক আপনার প্রিন্সিপাল যদি আপনাকে বলে যে তুমি এরপর থেকে এরকম করবা না, ব্যাপারটা আমার কাছে যতটুকু কমেন্ট করছে আপনাকে। কমেন্ট, ও এত জুনিয়র একটা ছেলে হয়ে যেভাবে বলছিল, আমাকে এরকম করে কখনো বলেনি কেউ। ঠিক আছে, আমি প্রথম 10টা পেজ দেখলাম। আসলে ভাই ওটা খুব আশ্চর্য ছিল, এত সুন্দর মেয়ে, বা আমি কিভাবে বোঝাবো আপনাকে জানি না। ফটোগ্রাফ ছিল নাকি ছবি আঁকা একটা ছিল? পোর্ট্রেট ছিল, সেটা কলম দিয়ে আঁকানো। ওকে। কলম দিয়ে আঁকানো, ইভেন আপনার আশেপাশে যে আঁকানোর সময় একটু মিস্টেক হয় না, ওরকম কোনো মিস্টেক নাই। 10টা পেজে সেম ছবি আঁকানো। আচ্ছা, ইভেন দে আর নট ফটোকপিস, একদম 10টা পেজে সেম ছবি আঁকানো, সেম ডেপথ। তা আমি বললাম এই ছবিগুলা কি আঁকিয়েছে? তো বললো ভাই সবগুলো আমারই আঁকা। আমি বললাম তুমি কখন আঁকাও? তো তুমি ওয়াশরুমে দাঁড়িয়ে নিশ্চয়ই আঁকাতে পারো না। তো আমাদের একটা সিস্টেম ছিল, রাতের বেলা আমরা পড়তে যেতাম ক্লাসরুমে,
হুম। ক্লাসরুমে পড়াশোনা সব হতো। তো বলতো যে ভাইয়া আমি যে ডেস্কে বসতাম, আমাদের ওটা সবাই একটা নিজস্ব ডেস্ক ছিল যেখানে আমরা বইটি রাখতাম। প্রতিদিন নিয়ে এসে একদিন একটা ডেস্কে বসলে ব্যাপারটা কেমন হতো, আমরা নিজে ঠিক করে নিতাম একটা ডেস্কে একজন বসতাম। আমি যে ডেস্কে বসতাম তার ঠিক সামনের ডেস্কে নিয়ত এসে বসতো প্রতিদিন। যখন আমার মন ছিল আমি আঁকাতাম। যেমন তুমি 10টা ছবি কেন একইভাবে আঁকাও? তখন বলে ভাইয়া, ও আমাকে বলে যে তুমি সবসময় আমার ছবি একভাবে আঁকাবা। তখন বলছি, ঠিক আছে। আমি তখন ব্যাপারটা আর কোনো কোশ্চেন না করে, ঠিক আছে রন তুমি যাও, তোমার সাথে আমি পরে কথা বলবো। আচ্ছা। তারপর আমি ওর ক্লাসমেটদেরকে ডাকি। ক্লাসমেটটা যখন আসে, কয়েকজন আসে, তা আমি ওকে বলি, আচ্ছা তো রনি কি কি কাজ করে একটু আমাকে বলো তো। তো তারপরে ও এক ফ্রেন্ড বলে যে ভাই ও ক্লাসে সব সময় বসে থাকে, ক্লাস শুরু হয় যখন খাতার দিকে তাকিয়ে থাকে অল টাইম। তেমন টিচারও কিছু বলে না। আমি জানি না ভাইয়া, টিচাররা মনে হয় ওকে দেখেও, বাট ইভেন যে সবচেয়ে রাগী টিচার ছিল উনিও ওকে কিছু বলতে পারে না। বলতে পারে না কি বলতে চায় না সেটা আমি জানি না, বাট ওকে কিছু বলে না। ও কি করতো স্পেসিফিক্যালি তুমি কি বলতে পারো কি করে? তখন ওরা বলে যে ভাইয়া ও একটা খাতায় একটা পয়েন্ট দেয়, প্রথমে পয়েন্ট আঁকায়, মানে ইটস লাইক আ পয়েন্ট অফ এ পেন। শুধু একটা পয়েন্টটাকে সে পয়েন্টের দিকে তাকিয়ে থাকে। কতক্ষণ তাকিয়ে থাকে ভাই, আপনাকে একটা ইন্টারেস্টিং কথা বলি। ও যখন তাকিয়ে থাকে, আমাদের ক্লাস শুরু 8টা 8:30 দিকে, ও তাকিয়ে থেকে আমাদের একটা ব্রেক আছে 12টার আগে আগে। তো তাকে যখন আমরা ডাকি যে এই রনি চল যাবি না, ব্রেক দিচ্ছে চল বাইরে যাই, তখন ও বলে যে আমি তো এই মাত্র পয়েন্টের দিকে তাকালাম, তোর আমার এরকম ধ্যান নষ্ট করে দিলি কেন? তারপর ওরা আর কিছু বলে না। ঠিক আছে তোমরা যাও, আর কোনো কিছু হলে আমাকে জানাবা। এর মাঝখানে আবার রনিকে নিয়ে আমাদের মধ্যে খুব চাঞ্চল্য সৃষ্টি হয়। আমি এগুলা বলি আমার ফ্রেন্ডদেরকে। আমার একটা ফ্রেন্ড ছিল নাম চন্দন, ও একটু মানে মাস্তান স্বভাবের। তো ও প্রথমে রনির কাছে যায়, কি রনি চল তো তোর নিয়তিকে দেখবো। তখন রনি এমন ভাবে অ্যান্সারটা দেয়, ভাইয়া চলেন। চন্দন আমাকে বলে ও এমন ভাবে অ্যান্সারটা দেয়, ভাইয়া চলেন, ইটস নট দ্য সেম অ্যাজ ওয়াজ, মানে অন্যরকম অ্যান্সার। যে ও আমাকে যেভাবে অ্যান্সার দিয়েছিল, ভাইয়া প্রথম 10টা পেজ দেখবেন, যেরকম অ্যান্সারটা আমার কানে আসছিল, আমার মনে হয় চন্দনের কানও ঠিক সেম অ্যান্সারটা গিয়েছে। চন্দন যখন যে ভয়টা পায়, তখন কথাটা ঘুরিয়ে বলে, ঠিক আছে আচ্ছা তুই যে ভবিষ্যৎ বলতে পারিস বলতো আমার রুমে কি কি কথা বলছে। তখন রনি কিছুক্ষণ ভেবে, ভাইয়া আপনার খাতা কলম থাকলে একটু লিখে নেন। না তুই লিখে দে। রনি লিখলো, লিখে চন্দন যখন পেজটা নিয়ে জাস্ট রুমে এন্টার করছে, দেখে যে ওই রুমে আমাদের 4 জন ছিল আমার ফ্রেন্ড, ঠিক সেম কথাগুলো বলছে, সেম। কোথায় ব্রেক দিবে সে ওই ব্রেকের জায়গায় ফাঁকা রাখছে, আবার ওখানে মানে ব্রেক, কথায় ব্রেক, আবার তারা সেম কথা বলছে। চন্দন আর কিছু বলেনি, ও শুধু আমাকে এসে শেয়ার করে ব্যাপারটা এরকম। এরপরে আমাদের পুরো হোস্টেলের জন্য একজন ক্যাপ্টেন ছিল। অনেকগুলো হোস্টেল তো আলাদা আলাদা করা, তো ওর নাম ছিল পলাশ। বললাম যে পলাশ এরকম কাহিনী, ব্যাপারটা জানানো দরকার, হয়তো জানে না ওনারা অনেকে ব্যাপারটা কি হচ্ছে। পলাশ প্রথমে ওকে ডাকে, রনিকে ডেকে অনেক বকাঝকা করে যে তুমি এরকম সবার মনে ভয় ঢুকিয়ে দিচ্ছ, সবার পড়াশোনা নষ্ট হচ্ছে তোমার জন্য, তুমি কেন এগুলো করছো? তখন রনি খুব মন খারাপ হয়ে যায়, অনেক কান্নাকাটিও করে। এমন ভাবে মানে পলাশ যে কথাটা বলে, তুমি কেন এরকম করতেছো, সব ক্লাসে ওদের পড়াশোনা আছে, তোমার নাও নাই থাকতে পারে, তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে সামাল কিছু কথা বলছে, সেটা রনি মনটা অনেক লাগে। আচ্ছা। পরের দিন রনি আসে পলাশের কাছে, পলাশ ভাই আপনাকে কিছু কথা বলবো, নিয়তি আপনাকে মেরে ফেলতে বলছে। আমি নিয়তি সব কথা শুনি, নিয়তি আপনাকে মেরে ফেলতে বলছে, মেরে ফেলে আমাকে নিজেকে সুইসাইড করতে বলছে, এটা আমার জন্য ভালো হবে। আর নিয়তি কখনো আমার খারাপ চায় না। পলাশ বলে ঠিক আছে যাও, তুমি একটু ওয়েট করো। তোমার না ভাই আমি ওয়েট করতে পারবো না, আমাকে এখনই কাজটা করতে হবে। পলাশ ওখান থেকে যেভাবে হোক সামহাও ছুটে চলে আসে, এসে আমাকে এগুলো কথা বলে। আমি এবং পলাশ তৎক্ষণাৎ যাই প্রশাসনের কাছে, স্যার এরকম কাহিনী, রনি এগুলোকে বলছে সুইসাইড করবে বা আমাদেরকে মেরে ফেলবে, এরকম হুমকি দিচ্ছে। তখন প্রশাসন ইনকোয়ারিতে যায়, দেখে হ্যাঁ ঠিক সেম, সবাই একই কথা বলছে। তখন তার সিদ্ধান্ত নেয় যে রনিকে আর কলেজে রাখবে না। তো সিদ্ধান্ত তাদের স্ট্রিক্ট,
লেটার চলে আসে কলেজ থেকে, তার বাবা মা আসে, রনির বাবা মাও আসে তাকে নিয়ে যেতে। যেদিন চলে যাবে রনি, সেদিন যাওয়ার ঠিক আগে পলাশের সাথে দেখা করতে আসে। জানে পলাশ সেই ব্যাপার, পলাশের জন্যই তার এই ঘটনা হয়েছে। পলাশের দেখা করতে এসে পলাশকে বলে, পলাশ ভাই আপনি তো আমাকে বের করে দিলেন কলেজ থেকে, শুধু একটা কথা মনে রাখবেন, আমি চলে যাব তো ঠিক আজকে রাত থেকে রাত 10টার সময় দুটো চড়ুই পাখি আপনার রুমের সামনে এসে থাকবে, একটা আমি আর একটা নিয়তি। এ কথা বলে আর কোনো কথা না বলে রনি চলে যায়। ঠিক রাসেল ভাই 10টা থেকে, সেদিন রাত 10টা থেকে প্রতিদিন দুটো চড়ুই পাখি এসে বসতো। এটাকে আপনাদের কলেজের সবাই জানে? সবাই জানে, সবাই জানে বলতে আমাদের ক্লাস যারা জুনিয়র হয়তো তারা এত কনসার্ন না। ওটা দুইটা চড়ুই পাখি এসে বসতো এবং সেগুলোকে তাড়িয়ে দেওয়ার পরে আমরা দাঁড়িয়ে থাকতাম, ততক্ষণ আসতো না, আবার যখন সরে যেতাম ঠিক এসে বসতো। এরকম মহিত পলাশের অনেক ভয় লাগে, ও রুম চেঞ্জ করে, বাট ওই রুমের সামনে দুটো চড়ুই পাখি এসে বসতো। এর 1 মাসও হয়নি, 20-25 দিন পরে আমরা জানতে পারি রনি হচ্ছে সিএমএইচ অ্যাডমিট ছিল, ওখানে ভালো হয়ে যায়। আমি জানি না ব্যাপারটা কি, তখন আমরা দেখা করতে যাই তার সাথে। সেখানে যাওয়ার পর ডাক্তার বলে যে ও মেডিটেশন বা সামথিং করতো, যেটা কারণে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়। তখন আমরা ডাক্তার বলি তাহলে এরকম কেন বলতে পারে, ডাক্তার কোনো অ্যান্সার দিতে পারেনি। তখন আমরা যে রনি রুমে গেলাম, রনি যে ইউনিটে ছিল, দেখা যাওয়ার পরে আমাদের দেখে রনি খুব জোরে কেঁদে ওঠে। তখন রনি বলে যে ভাই আমার কলেজটা অনেক পরিচিত, আমার অনেক ভালো লাগতো, আমাকে কেন বের করা হয়েছে, ওরা কেউ উত্তর দিতে পারে। আসলে রাসেল ভাই আমারও তো কোনো উত্তর ছিল না, কোনো প্রশ্নের হয়তো উত্তর আমার জানা নেই। মানে আপনারা এটা নিয়ে বেশ, তারপরে কারো তো কোনো ক্ষতি হয় না, শেষ করে না, কারো ক্ষতি হয়নি। বাট ঘটনাটা বেশ এরকম ছিল এবং যেটা হতো সেটা হতো যে কোনো জিনিসই সে যে কোনো সময় বলে ফেলতে পারতো। হ্যাঁ, বলে ফেলতে পারতো এবং সামহাও তার হচ্ছে মানে সে মেন্টালি পরে হচ্ছে একটা খারাপ সিচুয়েশনের মধ্যে চলে গিয়েছিল। বাট তার আগে পর্যন্ত হয়তো আগে গিয়েছিল, কিন্তু কিছু কিছু জিনিস ঘটেছে যে সমস্ত জিনিস আসলে কোনো অ্যান্সার নাই। এবং নিয়তিটা বা কে কোথায় গেল হারিয়ে, বা কে আসছিল, এটার আচ্ছা, আপনারা যেটা বলেছিলেন, আমার হয় ইমেলে যতটুকু বলেছেন, আপনারা গেস করছিলেন যে পরি বা এরকম কিছু একটা হবে, হতে পারে, এরকম কিছু একটা হতে পারে। ওকে, ফাইন। সো থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য। আমি এরপরে যে ঘটনাটা আরো একজন গেস্ট রয়েছেন এবং সেটা হচ্ছে আপনারা গত সপ্তাহে বলেছিলেন বাবু ভাই আছেন আমাদের সঙ্গে, আবারও এসেছেন তিনি। আমাদেরকে রওফান নবী SMS করেছেন, এছাড়া আমাদেরকে SMS করেছেন আসলাম নারায়ণগঞ্জ থেকে, আমাদেরকে SMS করেছেন অমি ঢাকা থেকে, এছাড়াও আমাদেরকে মাসুক SMS করেছেন আমাদেরকে সঞ্জিত SMS করেছেন মুরাদ নারায়ণগঞ্জ থেকে, অপু আমাদেরকে SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি এখানে আনোয়ার, আচ্ছা আমাদেরকে ডেড ব্রাইড SMS করেছেন সান এন্ড তামান্না আমাদের SMS করেছেন, সান্না তো এটা হবে সোয়ান মনে হয়, এবং তামান্না বিজয় আমাদের SMS করেছেন আমাদেরকে ইমন ফার্মগেট থেকে, এছাড়াও আমাদেরকে সোহাগ SMS করেছেন এবং এছাড়াও আমাদেরকে SMS করেছেন রাউফান সহ আরো অনেকে। সো যারা SMS করেনি বা করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে 9840 নাম্বারে। আর আমরা এখন চলে যাবো বাবু ভাইয়ের কাছে তার ঘটনায়, এবং বাবু ভাই আছে কোন জায়গার ঘটনা দিয়ে শুরু করবেন? হ্যালো লিসেনার্স, রাসেল ভাই ধন্যবাদ আপনাকে খাবার ডাকার জন্য। ঘটনা অনেক আছে, দেশের ঘটনাই বলি আজকে নাকি? জি প্লিজ। আচ্ছা, এর আগে ওই যে হালকা প্রজেকশন সম্বন্ধে বলবো। একটু আগে আমরা কিছু ঘটনা শুনলাম রেসিডেন্সিয়াল মডেল স্কুল সম্বন্ধে, না কোন একটা রেসিডেন্সিয়াল স্কুল বা আই এম সরি, অবভিয়াসলি এটা হচ্ছে মানে রেসিডেন্সিয়াল মডেল, মানে আমরা কোনো কিছু সিগনিফাই করতে পারবো না, কোন একটা স্কুল। এনিওয়ে, আমাদের মোহাম্মদপুরে এরকম একটা স্কুল আছে, হ্যাঁ, মানে ওটা খুবই আসলে এইসব ব্যাপার স্যাপার ভূত জিনিসপত্র নিয়ে খুব বিখ্যাত আর কি। ওকে, মানে ওখানে এরকম ঘটনা প্রায় শোনা যায় যে ওখানে একটা পুকুর আছে, পুকুরের আশেপাশেই অনেক কিছু ঘটে, অনেক কিছু দেখতে পায়। রাতের বেলা ধরেন কাউকে ডেকে নিয়ে যায়, পুকুরে পাড়ে নিয়ে হাওয়া হয়ে গেছে। আর এই প্রজেস্ট যে ব্যাপারটা আসলে, এই যে উনি যে ঘটনা বললেন, এরকম প্রজেস্টও কিন্তু আসলে মানুষ হতে পারে, মানে আপনার কোন রকম জিন বা কিছু দ্বারা, তাদের মধ্যে অনেক রকম ক্ষমতা চলে আসে, তারা তখন অনেক কিছুই বলে ফেলে, অ্যাডভান্স বলে ফেলে, কাজ করে এরকম আর কি। তো ঘটনা বাসা নিয়ে বলি, আমার এক বন্ধুর এলাকা পুরোপুরি সিগনিফাই করলাম না,
আচ্ছা, okay. মোহাম্মদ তো অনেক বড়, no problem. সেই মোহাম্মদপুরে আমার ফ্রেন্ডের বাসা ছিল, বেশ বড় বাসা, বড়, এটা আপনার প্রায় 7.5 জায়গার। আর বাসার আশেপাশে পেছনের দিকে আপনার গাছগাছালি ছিল কিছু, সেখানে আবার সার্ভেন্টস কোয়ার্টারও ছিল আর কি। তো আগের তৈরি, সেই পাকিস্তান আমলে তৈরি করা বাসা। তো ওখানে পেছনের সাইডে যে পাশে গাছ আছে, এই পাশে এই বাসা কিন্তু কয়েকটা সেগমেন্ট আছে ঘটনা, একটা সেগমেন্ট দিয়ে শুরু করি আমি। হ্যাঁ, প্লিজ। তো ওই বাসাটাতে ভাড়াটিয়া থাকতো। তো যেহেতু আজকে আষাঢ় মাসের প্রথম দিন আপনি বলেছেন, জি। বৃষ্টির সাথে এটা রিলেশন আছে আর কি, যেন বলছেন। তো ওই বাসার পেছনে ওদের ভাড়াটিয়া থাকতো। তা আমাদের সাথে পরিচয় ছিল, আমরা বন্ধুরা, এবং ভাড়াটিয়া যে ছিল, ভাড়াটিয়া যে মেয়ে ছিল, ও আমাদের ফ্রেন্ডের মতোই ছিল। হ্যাঁ, উই আর লাইক ফ্রেন্ডস, উই ইউজড টু টক। তো আমি জানতাম যে ওই বাসা সম্বন্ধে অনেক ঘটনা প্রচলিত আছে, শোনে মানুষ বলে। তা একদিন আমাকে বলছে আর কি ওই মেয়েটা আর কি, যে কালকে ঘটনা হয়েছে, তার আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল। তো বলতেছে যে একটা ঘটনা ঘটছে, মানে শি ইজ রিয়েলি স্কেয়ার্ড, সে মানে একদম জমে কুকড়ে আছে। বললাম যে হোয়াট হ্যাপেন, কি ঘটনা? বলে কি এখানে তো আসলে কোনো মানে কিছু আছে, হ্যাঁ আপনারা কি জানেন, মানে তোমরা কি দেখছো এরকম কিছু? আমি বললাম যে আমি তো খুব একটা এক্সপিরিয়েন্স করিনি, যদিও কিছু আমি জানতাম বললেন, বাট ও বলছে আর কি মানে ওই দিন খুব বৃষ্টি হচ্ছিল রাতের বেলা, রেইনিং, মানে রেইনিং হার্ড, খুব বৃষ্টি হচ্ছিল। ওর বিছানাটা ছিল ঠিক মানে জানালার পাশে। আচ্ছা, ওই জানালার পাশে ছিল গাছ। হ্যাঁ, তো শুয়ে আছে, জানলা খুলে দিছে, বৃষ্টি মানে এর আগে গরম ছিল, বাতাস ঢুকছে, তো শুয়ে থেকে তো হঠাৎ করে ও ফিল করতেছে ভিজা ভিজা গলার কাছে, সামথিং লাইক মানে ভিজা কিছু নড়ছে গলার কাছে। তো ফার্স্টে ঘুম আধো জাগরণ মনে করছে যে আপনার সামথিং লাইক বৃষ্টির পানিটা নিয়ে এসে পড়তেছে, বাট ফার্স্টের দিক খুব একটা সে অ্যাটেনশন দেয়নি। পরের দিকে সে হাত দিয়ে এটা ধরতে যে দেখে পিছলায় জানি কি সরে গেল। আচ্ছা, তো শি ফেল্ট লাইক মানে কোনো কিছু কিনা সাপ টাপ কিছু ভয় পেয়ে গেছে। তো যখন সে তাকাইছে তাকে দেখে যে একটা জিব্বার মতো লম্বা, হ্যাঁ, যে তার এইখানে গলার কাছ থেকে এখানে এরকম চারটে ছিল চাটার মতো জিব্বাটা, অন্ধকারের গাছের ওদিকে চলে গেল আর কি। আচ্ছা, সে তো প্রচন্ড ভয় পেয়েছে, ফ্রোজেন হয়ে গেছিল, ফ্রস্ট, ভয় পেয়ে আর কি টুকরায় গেছে, বাসায় ডাক দিয়েছে। তো বাসার মানুষজন এসে জানা টানা লাগেছে। এইটা ওই বাসার একটা ঘটনা কিন্তু। হ্যাঁ, তো ওই বাসায় আরো অনেক মানুষ অনেক কিছু এক্সপিরিয়েন্স করছে। আচ্ছা, আরেকটা বলি যে ওই বাসায় ছাদের উপর জি, একটা ছোট রুম ছিল, সেখানে একজন লোক থাকতো আর কি। উনি একদিন বলতেছে আর কি যে আমি গতকাল রাতে একটা জিনিস দেখছি এই বাসায়। কি বলছে কি, আমি ছাদের মধ্যে দেখছি দুটা বাচ্চা, ছোট ছোট বাচ্চা, 6 মাস 8 মাস বয়স হবে, তারা ছাদের উপর হামাগুড়ি দিচ্ছে। আচ্ছা, হামাগুড়ি দিচ্ছে, খেলতেছে। ইট ওয়াজ মানে রাত মানে 2টা 3টা বাজে, এরকম সময় তো বাচ্চা হামাগুড়ি দেওয়ার কিছু নাই। তো উনি ভয় পেয়েছে। ভয় পাওয়ার পর উনি খুব সাহস করে কিউরিয়াসিটি থেকে বের হয়েছে। বের হয়ে বাচ্চাদের সামনে গেছে, দেখে বাচ্চা নাই, পুরা ভ্যানিশড। আচ্ছা, বাচ্চা নাই। এবং ওখানে অনেকে নাকি বাচ্চার ওই কান্না শুনতো প্রায়, ছাদের মধ্যে খেলা করার শব্দ পেত। এটা বাচ্চাদেরই খেলা, মানে বাচ্চারা ছোট বাচ্চা, মানে একদম ছোট ইনফ্যান্ট বাচ্চা, মানে 6 মাস 8 মাস বয়সের বাচ্চারা যেরকম সাউন্ড করে, খেলে, এরকম কিছু। এবং অনেকেই বাচ্চারা দেখছে somehow। আমি যেটা দেখছিলাম ওই বাসায় দুটো জিনিস। একদিন আমি ওই বাসায় যাচ্ছি, বাসাটা মানে অন্ধকার থাকতো। মোহাম্মদপুরে কিছু কিছু অংশ আছে কিন্তু খুব মানে মানুষজন খুব কম থাকে, দেখবেন সন্ধ্যার পরে 7টা 8টার পরে বেশ নির্জন হয়ে যায়। এরকম অনেক রাস্তা, অনেক রাস্তা আছে। তাই আমি বাসাটার মেন গেট দিয়ে ঢুকছি, ঢোকার পরে নিচে ক্লিনিকের মতো ছিল আর কি। তো আমি ডান দিক দিয়ে ঢুকে ওদের গাড়ি বারান্দা যেটা, ওটা দিয়ে যাচ্ছে। যে ঠিক দরজাটার সামনে দেখি একটা মহিলা বসা, মানে খুব শীর্ণ দেখি, মানে মনে হচ্ছে যে শি ইজ রিয়েলি লিন এন্ড থিন। আচ্ছা, এবং তার মানে চুলগুলা মাটি পর্যন্ত ছুঁয়ে আছে, আচ্ছা, এরকম লিন এন্ড থিন। তো আমি থমকায় গেছি, আমি ঢুকবো। তা আমি বলতেছি কে এখানে, কে? কারণ আমি ওর বন্ধুর বাসা পাই যেতাম। কে? কয়েকবার বলার পরও উত্তর দিল না। হ্যাঁ, তা আমি কি করলাম, যেই ওটাকে পাশ কাটায় যেতে গেছি, মানে আমি চাইছি যে পায়ে হেঁটে যাবো, পাশ কাটায় ফেলছি আমি। ইন দ্য মিন টাইম আমি তাকে দেখি নাই, কেউ নাই এখানে। আমি উঠে চলে গেছি। ওই বাসায় আরেকবার একটা ঘটনা ঘটছিল। আচ্ছা, সেটা হচ্ছে আমি একটা ছায়ার মতো, মানে মানুষ, মানে হিউম্যান মানুষের মতোই ছায়া, ঠিক অন্ধকারে তো দেখা যায় না। আমি দেখলাম বাসার পিছে দৌড় দিয়ে ঢুকে গেল, মানে বাসার পেছন দিকে যে অংশটা গাছালি দেখে না, ঢুকে গেছে। একদম নর্মাল হাইট টাইট সবকিছু মানুষের মতোই, যে মানুষের মতো হবে ছায়া। তো আমি মনে করছি যে কোনো চোট ওর কিছু। আমি পিছিয়ে যেতে গেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি জিনিসটা কি করছে, আমি যখন যাচ্ছি
আমি কিছুতে যাওয়ার পর দেখলাম ঠাস করে আমি নিচে পড়ে গেলাম। নিচে মানে কি আমি মাটির তলে ঢুকে দিচ্ছি, মানে অলবেসন আমি 2 হাত দিয়ে আটকাই দিচ্ছি 2 পাশে। তখন ফাইন্ড আউট করলাম সেফটিক ট্যাঙ্কটা সে নিচে ছিল, সেটার নিচে যে ঢাকনা নাই। আমি কিন্তু স্পষ্ট দেখছি মানুষটা ওইটার উপর দিয়ে হেঁটে চলে গেছে জায়গাটা দিয়ে। আচ্ছা তো আমি জাস্ট তাড়াতাড়ি হাত দিয়ে ধরে নিজেকে টেনে উঠালাম, মানে আরেকটু হলে আমি নিচে চলে যেতাম। আচ্ছা তো এই কয়েকটা জিনিস ওই বাসায়, এবার আরো কিছু ঘটনা মানুষ শুনছে আর কি। এটা হচ্ছে এই বাসা সম্বন্ধে। ওকে আর আরেকটা বাসা সম্বন্ধে আছে, সেটা কি বলবো? হ্যাঁ প্লিজ। এটা কিন্তু একটু সময় নেবে বলতে। আচ্ছা এর সময় নেবে, তাহলে আমি একটু কিছু SMS পড়ে ফেলি। আমাদেরকে লিটন দেখছি SMS করেছেন এবং আমাদেরকে দেখতে পাচ্ছি তিনি বলছেন পান্থপথ থেকে, এবং আমাদেরকে তারা খুব কষ্ট করে দুজন একটা হেডফোন দিয়ে শুনছেন। আশিক জামালপুর থেকে SMS করেছেন, পড়তে ফেন দারুণ লাগছে, কিন্তু আর SMS পড়া হয় না, বাট SMS পড়ে ফেলেছি। আমাদেরকে শম্ভুদেব SMS করেছেন, জিশান আমাদের SMS করেছেন, SMS করেছেন তাজ মোহাম্মদপুর থেকে। এছাড়া আমাদেরকে অচেনা সকাল চিটাগং থেকে SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে মুন্নি পিঙ্কি ময়মনসিং থেকে, মাহি আমাদের বরিশাল কমার্স কলেজ থেকে SMS করেছেন, রুহুল দাস, ইমরান আখতারু আমাদের SMS করেছেন মোহাম্মদপুর থেকে। এবং কোথায় সেই প্লেস সেটা জানতে চেয়েছেন, না এটা তো বলা যাচ্ছে না। হৃদয় বাবু আমাদের SMS করেছেন আমাদেরকে মুশফিকুল। এছাড়া আমাদের SMS করেছেন ঋতু গাজীপুর থেকে। এছাড়াও হাদিব, আতিক, নিতুল, প্যাট্রিক, রনি, রাসেল, কুকু সহ আরো অনেকে আমাদের SMS করেছেন আমাদেরকে থান্ডার বয়, অভি। এছাড়াও নাসির আমাদের SMS করেছেন ডক্টর মাসুম উত্তরা থেকে। এছাড়াও আমাদের শ্রেয়া SMS করেছেন আমাদেরকে দীপ্তি। আর এছাড়াও রাকিব আমাদের SMS করেছেন বিটু। এছাড়াও বিটু সহ ছাড়াও আরো দেখতে পাচ্ছি তাজুল ইসলাম সহ আরো অনেকে আমাদের SMS করেছেন। একটা মুভি দেখেছিলাম, মুভিটার নামটা আমার মনে আছে অবশ্যই, দ্য রিং। তো ওই মুভিতে একটা সিন থাকে, আমার মাঝে মাঝে এই জিনিসটা মানে টিভি দেখতে দেখতে আমি মাঝে মাঝে অফ করে দিই এটা। মানে যখন দেখি যে কোনো একটা, আমি কখনো সাধারণত মানে একটা সময় ছিল যে আমার টিভি চালিয়ে ঘুমাতে ইচ্ছা করতো, মানে পুরোটা সময় মনে হতো যে টিভি চালিয়ে না, মানে টিভি না চললে ঘুম আসতো না আর কি। এটা একটা জিনিস যে ঘরে যখন একা থাকতাম তখন টিভি ছেড়ে দিয়ে মানে এটা একটা লোনলিনেস। হ্যাঁ এটাই তো আমি তখন যেটা করতাম সেটা হচ্ছে হয় খেলার চ্যানেল দিয়ে রাখতাম, অথবা এরকম ধরনের মানে এমনকি রান্না বান্নার চ্যানেলগুলো চলবে, বাট অবশ্যই কোনো মুভির চ্যানেল না। হ্যাঁ কারণটা কি? কারণটা হচ্ছে যে ওখানে একটা সিন থাকে এরকম। আমার মাঝে মাঝে মনে হয় যে টিভিতে আমি যে ভয়ঙ্কর জিনিসটা দিচ্ছি, টিভি থেকে রুমের মধ্যে চলে আসে, তাহলে কি হবে? এটা কিন্তু করতেই পারে। আপনাকে বলছিলাম যে গত ইস্যু যে আমার এক ছোট ভাই দেখছে যে আপনার টেলিভিশনের যে সংবাদ পাঠিকা তাকে মানে না, মানে ব্যাপারটা হচ্ছে যে না, একদম যদি ক্যারেক্টারটাই বেরিয়ে আসে। হ্যাঁ মানে খুব একটা ভয়ঙ্কর একটা কিছু দেখছি, হয়তো একটা লাশ দেখছি, দেখা গেল যে লাশটা, এবং মানে যদি একটা মুভি, তারপরে বলি যে মানে রিং এ যেরকম, হ্যাঁ মানে টিকেটের স্পিন, হ্যাঁ মানে রিং এ যেরকম ভাবে দেখায় যে আসলে ওই যে প্রথমে মেয়েটার চুল বেরিয়ে আসছে, ধীরে ধীরে পুরো মানুষটা রুমের মধ্যে ঢুকছে। হ্যাঁ মানে এটা খুবই 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 উইয়ার্ড একটা সিন, এবং সেটা যদি সত্যি সত্যি বাস্তবে ঘটে তাহলে কেমন হয়? যারা টিভি দেখতে খুব পছন্দ করেন, যারা হরর ফিল্ম দেখতে পছন্দ করেন টিভিতে বা ডিভিডিতে বা কম্পিউটারে, যদি মানে ভেবে দেখেন যে কোনো সময় যদি ক্যারেক্টারটা বেরিয়ে আসে স্ক্রিনের ওপাশ থেকে এবং আপনার সামনে এসে সত্যি সত্যি দাঁড়ায়, আপনার হাত চেপে ধরে বা আপনার কাঁধে হাত রাখে, তাহলে কি হবে? মানে আসলে ব্যাপারটা খুবই ভয়ঙ্কর হবে। আমার মাঝে মাঝে হরর ফিল্ম খুবই পছন্দ করি দেখতে, বাট মাঝে মাঝে দেখার সময় মনে হয়ে যাচ্ছে যদি সামনে এখন চলে আসে। আমি সাধারণত এখন যেটা করি সেটা হচ্ছে যে আমি সবাইকে নিয়ে দেখি, একা দেখি না। তো যাই হোক, আমরা আবারও ঘটনায় চলে যাই। আপনি বলছিলেন যেটা ঘটনা বলতে একটু সময় লাগবে, তো সেই ঘটনার মানে ওটার থেকে বড় আর কি। এই ঘটনার হচ্ছে মোহাম্মদপুরেরই, এবং মানে এই যে জায়গাগুলোর কথা বললাম, এগুলো কিন্তু এই যে অনেকে জিজ্ঞেস করতেছে যে কোথায়, হয়তো উনি হয়তো ওই জায়গাতে গেছেন, প্রবাবলি হি হ্যাজ সিন ইট, কিন্তু উনি নোটিস করেননি, যাগুলো জানবেও না হয়তো। এনিওয়ে, আমি যেটা কথা বলছি, এই এটা হচ্ছে তখন এরশাদ সরকারের সময় বিভিন্ন রকম আন্দোলন হতো, তারপর আপনার তখন কারফিউ জারি হতো। একদিন কারফিউ রাতে আমার যে রিলেটিভের বাসায় ঘটছে, ওনাদের বাসার যে মূল কর্তা উনি বাসায় নেই, উনি ওনার ওয়াইফ গেছে বেড়াতে আর কি, উনি ইন্ডিয়াতে বেড়াতে গেছে। তো বাসার মধ্যে আছেন মানে ওই যে ওনার শাশুড়ি আর ওনার 2 শালা আর কি, শালারা ছোট ছোট। তো ঘুমায় আছে ওনারা,
বাসার মধ্যে, তখন রাত হয়ে গেছে, এমনিও কারফিউ রাত, নীরব। তো হঠাৎ দেখলো যে গেটে নক হচ্ছে। গেটটা ছিল, একটা গেট ছিল বাইরে, সেই বাইরের লোহার গেটের সাথে আবার ওদের বেড়া দিয়ে একটা দরজার মতো বানানো ছিল। মানে লোহার গেটটার ওই যে ফাঁক ফোকরটা বন্ধ করার জন্য, অ্যাকচুয়ালি সলিড করার জন্য বেড়া দিয়ে বন্ধ ছিল। তারপরে সেই গেটটা লক করার পর পরবর্তী যে দরজাটা, সেটা হচ্ছে রুমের দরজা। কে জানি এসে ওই রুমের দরজা নক করছে সরাসরি। নক করে বলতেছে ঠিক একটু নাকি গলা টাইপ, যে আমি অমুকের চাচা, এটা কি অমুকের বাসা? তো ওরা একটু মানে প্রথমে ভাবছে কেউ ফাইজলামি করতেছে, কারণ নাকি গলা করে কে বলতেছে। তো ওরা মানে দুষ্টুমি করে ফার্স্ট অফ অল কে কে এটা সেটা বলছে। তো তারপর দেখলো যে না, জিনিসটা এরকম কন্টিনিউ হচ্ছে, এরপর আর ডাক নাই, শুধু নক। তো শুধু নক হওয়ার পর এক সময় কি করছে, বড় ছেলেটা আর মাটা উঠছে। আচ্ছা, উঠে ওরা দরজা খুলছে। দরজা খোলার কোথায় কেউ নেই, জায়গাটাই ফাঁকা। তো করিডোরটা পুরো ফাঁকা, সামনেও ফাঁকা। কিন্তু ওইখানে তারা আসা সম্ভব না, কারণ বাইরের আসলে চলে যাওয়াটা, হ্যাঁ, এত দ্রুত লিফট করা তো সম্ভবই না। কারণ এত দ্রুত লিফট করতে গেলে আপনার দৌড়ায় বের হয়ে দেয়াল টপকে তারপর যেতে হবে। ইটস নট পসিবল। তো তখনই ওরা একটা ধাক্কা খাইছে, হ্যাঁ, যে মানে হাউ ডিড ইট হ্যাপেন। ওরা যে দেখে যে আসলে শিকল দিয়ে মারা ছিল বাইরের দরজাটা, ঠিকই লক করা ওরকম, এখানে এরকম হয়েছে। তো ওরা করে কি, ভয়ে তাড়াতাড়ি ভিতরে ঢুকে দরজা লক করে। দরজা লক করার সাথে সাথে আবার সেম নক। এবার আর কোনো ডাক নাই, এবার যে অমুকের চাচা এই ধরনের কোনো কথা নেই, জাস্ট নক করতেছে। নকটা কি মানে ধাক্কা, কি ধাপ 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 করে ধাক্কা দিচ্ছে। তো ওরা খুবই ভয় পেয়ে গেছে। তো ভয় পাওয়ার পরে কেউ খুলতেছে না। এদের মধ্যে একজন বলতেছে আগুন আনবো, লোহা আনবো, কোনো কথা নাই, মানে ওইটার কোনো আসলে মানে কাজ হচ্ছে না। এনিওয়ে এরকম চলছে। তো একটু পরে মনে হলো যে রাগের চোটে ওদের যে বাইরের দরজার যে বেড়াটা কেউ সেটা একটু মোচড়ায় ভেঙে ফেলতেছে, কড়মড় কড়মড় করে সাউন্ড হচ্ছে বাইরের দরজাটা। ওরা শুনতেছে, কিছু করার নাই। তারপরে হলো কি, হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, ইটের বৃষ্টি। ওরা যে রুমটা থাকতো সেটা ছাদ ছিল পাকা, তার পাশের অংশটা ছিল টিনের, মানে আপনার কিচেন, তারপর রান্নাঘর, এগুলো ছিল কিচেনের, ওগুলো টিনের। প্রচন্ড রকম বৃষ্টি পড়তেছে, মানে ইটের বৃষ্টি, ছাদেও শব্দ হচ্ছে, টিনের তো ঝমঝম করে শব্দ হচ্ছে ইটের। এনিওয়ে, তো অনেকক্ষণ ধরে এই বৃষ্টিটা হলো। ওরা ভোরবেলা হয়ে গেছে, তো আজানের আগে দিয়ে থেমে গেছে। তো ভোরবেলা ওর আম্মা আজানের পরে অজু করতে বেরিয়েছে, বেরিয়ে যেয়ে দেখে উঠানের মধ্যে প্রায় আপনার 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ সুরকি জমে গেছে, পুরো লাল ইটের সুরকি। তো পরে আরেকটু সকাল হলে ওরা বের হয়েছে, বের হয়ে যে গেট খুলছে, খুলে দেখে যে দূরে একটা বাসার সামনে সুরকি জমানো ছিল, সেই সুরকি গুলা ওখানে কমে গেছে, ওখান থেকে কেউ এনে এখানে ফেলছে। ওই বাড়িটা কিন্তু প্রজেস ছিল, হন্টেড বাড়ি ছিল। পরবর্তীতে ওরা নিয়ে আসে, আপনার ওই যে হুজুর নিয়ে আসে সারানোর জন্য, যে বাসাটা বন্ধ করে দিবে। হুজুর ঢুকতে যাওয়ার সময় হুজুর যখন পা দেয়, বারবার হুজুরের পাটাকে কিন্তু মোড়াই দিচ্ছিল, মানে ডান দিক থেকে বাম দিকে করে দিতেছিল, হুজুর পা রাখতে পারতেছিল না শুধু। পরবর্তীতে হুজুর আর কি রিচুয়াল পালন করে দোয়া পড়ে আর কি আসে, বাসায় ঢোকে, বাসাটা বন্ধ করে দেয়। তারপরও উইয়ার্ড ঘটনা ওই বাসায় ঘুরতো, যেমন সাডেনলি টেম্পারেচার মানে বেড়ে যাওয়া, কমে যাওয়া, এই ধরনের ঘটনা প্রায় হতো। দেখা যাচ্ছে অল অফ এ সাডেন রুমের টেম্পারেচার অনেক ড্রপ করে গেছে, ঠান্ডা হয়ে গেছে রুম, আবার হঠাৎ করে গরম হয়ে গেছে, থিংস লাইক দ্যাট। ওই বাসারই একটা ছোট ঘটনা আপনাকে বলছিলাম, যে ওই যে উঠান দিয়ে হেঁটে যাচ্ছে। রাইট, ওকে, থ্যাংক ইউ। আমাদের সঙ্গে এখন যেই গেস্ট উপস্থিত রয়েছেন, ইনফ্যাক্ট তার সাথে আমি যে বিষয়, তার যখন ঘটনাটা শুনছিলাম, ঘটনাটা একটু উইয়ার্ড টাইপের বলছি এই জন্যই যে তিনি কোনো একটা সময় যে ব্ল্যাক ম্যাজিক বা এরকম জিনিসের সাথে জড়িয়েছিলেন, এবং তার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে যে সেখানে কি ঘটে, আসলে ব্ল্যাক ম্যাজিকের যে ব্যাপারটা সেটার সময় কি ঘটে। আমি শুরু তার নাম জানতে চাইবো, তার পরিচয়টা জানিয়ে দেবো আপনাদেরকে। আপনার নামটা বলবেন, পরিচয় বলবেন। আমার নাম মকেশ্বর রহমান, আমি আসছি ইন্দিরা রোড থেকে। আচ্ছা, তো আমরা মানে আপনি যে ঘটনাটা বলবেন সেটা কত বছর আগের ঘটনা হবে? এইটা 1978। 1978, ওকে, অনেক আগে। তখন আপনার বয়স কত ছিল? তখন আমার 62-তে জন্ম, সুতরাং 15-16 এরকম হবে। 15-16 হবে। ওকে, তাহলে আমরা মূল ঘটনায় চলে যাই। কি হয়েছিল আপনার সেই সময়? আসলে সে সময় আমি তখন 9-এ পড়ি। তো আমার বাবা খুব সাহসী ছিলেন, একটু ব্যাকগ্রাউন্ড বলা দরকার। সেই সূত্রে আমিও কিছুটা মনে হয় পুত্রে ছেড়া পেয়েছিলাম। তো বাবার গল্প শুনতে শুনতে আমার ভিতরেও একটা স্পৃহা থাকে, আমি ইন্সপায়ার্ড হয়ে আমিও
এরকম কিছু একটা করব। তো তখন আমার যে সাহসিকতা ছিল মোটামুটি সেটা সবার মুখে মুখে ফিরত। হুম, তো সে সময় এই যে ঘটনাটা আমি এখন বলবো, আমার সাথে পুরোটাই জড়িয়ে আছে। আমি ঘটনাটা এভাবে বলবো যে আমার পাশের গায়ে একজন মৌলবী বাস করতেন, উনি মক্তব্যে পড়াইতেন। বাট পরবর্তীতে উনি দোয়া কালাম দিয়ে মানুষের জিন হাজির করা, জিন ছাড়ানো এসব কাজ করতেন, মানে ওজার কাজ করতেন। আচ্ছা। কাজ করতেন। তো উনি খুব ভালো ছিলেন। তো উনি এই কার্তিক মাসের অমাবস্যা রাতে এক রোগীকে মানে ভূত ছাড়ানোর পরে একা বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে ওই রাস্তার মাঝখানে দুটো বাঁশের ধার ছিল, জঙ্গল ছিল। ওই বাঁশের ধারে ওখানে এসে দেখেন দুটো বাঁশ, একটা বাঁশ মানে নুয়ে আছে। উনি ওইটাকে পার মানে ঠেলে উপরে তুলে নিচ দিয়ে পার হবেন, এই জন্য উপরে তোলার সময় হঠাৎ বাসটা অটোমেটিক্যালি উপরে উঠে যায় এবং উনি বুকে ব্যথা পান। বুকে ব্যথা পাওয়ার পরে ওখানে অজ্ঞান হয়ে পড়েন। অজ্ঞান হয়ে পড়ার পরে উনি রাতে আর জ্ঞান ফেরে নেই, ভোরের দিকে ওনার জ্ঞান ফিরছে। ওই রাতে ওই দিক দিয়ে আর কারো যাওয়া আসা ছিল না। প্রসঙ্গক্রমে বলি, এখানে ওই রাতে ঝড় হয়েছিল, বৃষ্টি এবং ঝড়। তো উনি ভোরে যখন ওনার জ্ঞান ফেরে তখন উনি বাড়ি চলে যান। বাড়ি চলে গিয়ে ওনার কয়েকবার রক্ত বমন হয়। রক্ত বমন হওয়ার পর উনি বিছানা নেন। তারপর ওনার ছেলেরা ডাক্তার দেখায়, বাট কোনো কিছুতেই ওনার কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। তো এর মধ্যে কয়েক মাস কেটে গেছে। তো ওনার যখন উনি মানে এমন কিছু আচরণ করতেন যে ওনার ছেলে মেয়েরাও ভয় পাইতো। মানে ওনার চেহারাটা নাকি এতই বিদঘুটে এবং এতই ভয়ার্ত হয়ে গেছিল যে ওনাকে যে দেখতো সেই ভয় পাইতো। ইভেন যারা দেখতে আসতো বাচ্চা কাচ্চাকে দেখাইতো না ওই লাশের মতো চেহারাটা। উনি এমনি ছিলেন কালো করে এবং খুব চিকন। তো উনি এতই শুকে গেছিলেন যে ওনার চামড়া ওনার হাড়ের সাথে লাগে গেছে, এমন দেখলে যে কোনো লোক ভয় পেত। তো এরকম একদিন আমার গায়ে একজন তান্ত্রিক বাস করতেন। উনি বেসিক্যালি রাজনীতি করতেন, চর্চা করতেন। তো ওনাকে একদিন ডাকতে আসে ওই ফকিরের ছেলে। আচ্ছা। ওনার একটু ট্রিটমেন্ট করা। তো উনি ট্রিটমেন্ট করতে যায়। ট্রিটমেন্ট করতে গিয়ে বেশ কয়েকদিন যাওয়ার পর উনিও ভয়ের তো অনেক জিনিস থেকে আসে। আসার পর একদিন গল্প করলেন যে এরকম তার এই অবস্থা, প্রচন্ড রকম এমন কিছু অঙ্গভঙ্গি করেন যেটা দেখলে যে কোনো লোক ভয় পাবে। তা আমি আবদার করলাম যে আমি আপনার সাথে যাবো, কারণ ওনার উপরে আমার এত অগাধ বিশ্বাস। উনি আমাদের এলাকার মধ্যে বেশ নাম করা তান্ত্রিক। তো ওনার সাথে একদিন আমি মোটামুটি জোর করে উনি নেবেন না, বাট জোর করে আমি গেলাম। যাওয়ার পরে সন্ধ্যা 7টা-8টার দিকে ওই বাড়ি পৌঁছাইলাম। পৌঁছানোর পরে যখন ওনার ঘরে গেলাম, ঘরে গিয়ে মানে আমি প্রথমে খেয়াল করিনি হাতের বাম পাশে একটা তক্তপোষ আছে, ওর উপরে রুগী শোয়ানো। রুগী সারা শরীরে কোনো কাপড় নেই, শুধু কোমরে একটা কাপড় পেঁচানো আছে এবং গিট দেওয়া, তাতে সে খুলতে না পারে। মানুষের চেহারা আছে এত বিদঘুটে, এত ভয়ার্ত হয় আমি আগে কখনো দেখিনি। আমার যদিও সাহসের একটা ছিল, কিন্তু ওখানে যাওয়ার পরে ওই মানে জীবন্ত লাশটা দেখে আমার মনে হয়েছে যে আমার মনে হয় কোনো সাহসই নেই। আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে ভয়ে। আমি মানে আমার কণ্ঠরোধ হয়ে গেছে। সে হাত পা নাড়াচ্ছে, চোখ উল্টাচ্ছে, এ করছে, গলা দিয়ে ঘর ঘর শব্দ বের করছে। তার কিন্তু জবান বন্ধ হয়ে গেছে, কোনো কথা বলতে পারে না, গলা দিয়ে ঘর ঘর শব্দ। তো আমার সাথে যিনি গেলেন ওই রহিম চাচা, ওনার ট্রিটমেন্ট করলেন কিছু। ওই ঘুরে ঘুরে 7 পাক দিয়ে কিছু মন্ত্রপুত জল ছিটালেন। তো এই সময়টাই ওই লোক যে এত মানে হাতগুলো চিকন, এত কাঠির মতো হয়ে গেছে, মাথাটা ছোট হয়ে গেছে, মানে ছোট বলতে এত ছোট যে দেখলে যে কোনো লোক ভয় পাবে, চোখগুলা বের হয়ে আসে মাঝে মাঝে। তো এরপরে ওখান থেকে আমরা যখন বের হয়ে আসলাম, আসার পরে রহিম চাচা আমাকে বললেন যে তুমি ভয় পাইছো কিনা। না, আমি অতটা ভয় পাইনি। একটু যদিও ভয় পাইছি, আমি প্রচন্ড ভয় পাইছি, কিন্তু আমি একটু নিজেকে সামলে নিয়ে ওখানে বললাম যে আমি অতটা ভয় পাইনি, আপনি ছিলেন তো এই জন্য ভয় পাইনি। যাই হোক, এরপরে আসে আর খবর নেয়নি, কিন্তু ওনার ভয়ের কাহিনী পুরো গ্রাম ছড়াই গেছে যে সে এরকম ভয়ার্থ কাহিনী করে, অঙ্গভঙ্গি করে, যার জন্য কেউ তাকে দেখতে যায় না। ঠিক এরপরে মনে হয় আরো কয়েক মাস কেটে গেছে। যেদিন যে গত বছর যে কার্তিক মাসের অমাবস্যার রাতে উনি আহত হয়েছিলেন, ঠিক ওই দিনে আবার ওই ঝড় বৃষ্টি, ওই দিন উনি মারা গেলেন।
মারা যাওয়ার পরে ওনাকে পরের দিন ওনার বাড়ির পাশে একটা গালি ভিটে আছে, ওখানে দাপন করা হলো। দাপন করার পরে ওনার ছেলেরা, ও গ্রামে প্রচলিত আছে যে এই কার্তিক মাসের ভরা অমাবস্যায় যদি কোনো তান্ত্রিক মারা যায়, তার মাথাটা যদি কেটে আনা যায়, সেটা দিয়ে অনেক অসাধ্য সাধন করা যায়। তো যার জন্য ওনার ছেলেরা একটা পাহারার ব্যবস্থা করলেন, যাতে ওনার মাথাটা কেউ কাটতে না পারে। 2-3 রাত তারা পাহারা রাখছেন, কিন্তু কিছু ভয়ার্থ কাহিনীর কারণে তারা কোনোভাবেই এটা কন্টিনিউ করতে পারেন না। তারা আস্তে আস্তে মানে ওখান থেকে চলে যেতেন। আসতেন ঠিকই, হয়তো 1-1.5 ঘন্টা পরে সে আবার চলে যেতেন। এর মধ্যে ঠিক 5ম দিনে আমি একদিন সন্ধ্যায় পড়তে বসছি। তা আমার বাড়ির যে চাকর, নাম ছিল তসলিম, আমাকে এসে বললো যে ফোরা চাচা যাইতে বলছে। তসলিম ছিল ওই ফোরা চাচার একমাত্র শিষ্য, খুব সাহসী সে। আমি তো বুঝে ফেলছি কেন যাইতে বলছে, আমার হাত পা তখনই কাঁপা শুরু হয়ে গেছে। কিন্তু ওই যে সাহসের পরিচয়টা আগে দিয়েছি, তো ওই ক্রেজটা ধরে রাখার জন্য আমি রাজি হয়ে গেলাম, ঠিক আছে আমি যাব। তারপরে 9টা-10টার দিকে আমি ওই তসলিমের সাথে খোরা চাচার বাড়িতে গিয়ে উঠলাম। গিয়ে দেখি ওনার বাড়িতে উনি একা, ঘরের ভিতর কিছু লাইট জ্বালায়া, ছোট ছোট দিয়ের বাতি জ্বালায়া, অনেকগুলা মরার মাথা আছে, খুলি আছে, কিছু হার আছে, একটা নতুন কোদাল আর একটা ব্যাটের ছড়ি, পাকানো ব্যাটের ছড়ি নিয়ে উনি কি সব যন্ত্রমন্ত্র করছেন। আমাদের টিচারে বসতে বললেন, আমরা বসলাম। উনি প্রায় আধা ঘন্টা কাজ করলেন। করার পরে প্রথম কথা বললেন, 2-3টা বাতিল নিবাই দিয়ে কথা বললেন যে আজকে আমরা যে কাজটাই যাচ্ছি, এটা 1 নম্বর এই সব এখানে শপথ করতে হবে যে তোমরা এটা কারোর সাথে বলতে পারবা না, কারণ এটা বললে তোমার কোনো ক্ষতি হবে না। ক্ষতি এরকম হবে যে ওই তান্ত্রিকের ছেলে মেয়েরা তখন আমাদের উপরে একটা তোষারোপ করবে, সুতরাং এটা কোনোভাবেই বলা যাবে না। যাই হোক, উনি কাজ শেষ করলেন, করার পর সমস্ত জিনিসপত্র একটা ব্যাগের মধ্যে নিলেন, নিয়ে ওই ব্যাগটা দিলেন আমার হাতে, আর কোদালটা নিলেন উনি নিজে, আর ব্যাতের ছড়িটা দিল আমার ওই তসলিম ভাইয়ের হাতে। তারপরে বললেন চলো যাই। কিন্তু এই যে আমরা এখন কথা বলছি, এরপরে আর কেউ একটা কথা বলবে না। ও ঠিক আছে। আমি মাঝখানে খোরা চাচা আগে, পিছনে তসলিম ভাই, আমরা যাচ্ছি। যদিও আমার এলাকার সবচেয়ে, আমার নিজের বাড়ি ওখানে, সব চিনি, বাট কোন দিক দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছিলাম না। আমি রাস্তা চিনছি না, কখনো মেট্রো পথ, কখনো বা মহিয়ার আল দিয়ে। তাই এক সময় যখন আমি খেয়াল করলাম যে আমি ওই ভিটার কাছে গিয়ে পৌঁছেছি, তখন আমার ভিতরটা কেঁপে উঠছে। আর কেন জানি না, মনে হলো একটা ভূমিকম্পর মতো নাড়া দিয়ে উঠলো। আমি বুঝতে পারছিলাম না আসলে কি হয়েছে। তো তসলিম ভাই একটা শব্দ করে উঠছে যে ভূমিকম্প হচ্ছে। সাথে সাথে পুরা চাচা ওনাকে ধমক দিয়ে থেমে দিলেন যে তোমাকে বলছি কথা না বলার জন্য, যা কিছু ঘটুক তুমি কিচ্ছু মুখ দিয়ে বের করতে পারবে না। আমাকে স্পেশালি বললো যে তোমার বাবা যদি তোমাকে ডাকে, তোমার মা যদি তোমাকে ডাকে, পাশে থেকে হাত ধরে, তুমি কিছুই বলতে পারবে না, যাবে না বা কথা বলবে না। এই হলো শেষ কথা আমার। তারপরে ওনারা আমরা 3জন একসাথে দক্ষিণ পাশ দিয়ে আমরা ওই কবরের পাশে গেলাম। কবরের পাশে যাওয়ার পরে মনে হচ্ছিল যে পুরা ভূমি। কবরের পাশে যাওয়ার পরে কি হয়েছিল এটা আমরা একটা ছোট ব্রেকের পরে শুনবো। আমরা একটা ছোট ব্রেক নিচ্ছি এবং তারপরে শুনে আসবো যে কবরের ওখানে যাওয়ার পরে কি হয়েছিল। ইন দ্য মিন টাইম আমাদের SMS করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসছি ছোট্ট একটা ব্রেকের পরে। শুনছেন সবসময় রেডিও ফুর্তি। ছোট একটা ব্রেক নিয়েছিলাম, ফিরে আসলাম আবারও ভূত FM হন্টেড বাই এয়ারটেল নিয়ে, এবং কথা বলছিলেন আমাদের সঙ্গে একটু আগে যে ঘটনাটা নিয়ে। একজন সাহসী মানুষ, আপনার নামটা একবার বলবেন? মোখলেসুর রহমান। এবং বাকি অংশটা তারপরে আপনি যখন গেলেন এবং যখন আসলে তারা মাথা সংগ্রহ করতে গেল, এরপরে কি হয়েছিল? এরপরে আমি একটু শর্টকাটই করবো, কারণ তখন আমি ওখানে যাওয়ার পরে ওনারা মাথার কাছ থেকে অনেকটা মাটি সরাই ফেললেন।
সরানোর পরে ওখানে একটা চাটাই থাকে, চাটাইটা সরাইলেন এবং কিছু খাল উঠাই ফেললেন। উঠাই ফেলার পরে যে লাশটা মানে হঠাৎ করে ওই ব্লিচ করা কাপড়ের যে সাদা লাশটা ওটা আমার চোখে পড়ার পরে আমি আর বলতে পারবো না আমার কি হয়েছিল। আমি চোখ বুঝেছিলাম, আমি বসে পড়েছিলাম। আর এরপরে বলতে পারবো না, তখন আমাকে হাত ধরে নিচে নামানো হলো, তখন বুঝতে পারলাম যে সবকিছু শেষ হয়ে গেছে। তখন আমাকে নিয়ে আসার পরে বললো যে আমরা তো এটা সংগ্রহ করেছি, মাথাটা নিয়ে আসছি, বা কিভাবে নিয়ে আসছি কিভাবে কাটছে আমি আর এটা বলতে পারিনি। আনার পরে ওই মাথাটা আসার পথে একটা জঙ্গলের মধ্যে বাঁশের থোপার মধ্যে ওটা পুঁতিয়ে রেখে আসা হয়। পুঁতিয়ে রেখে আসে আমরা সে রাতে আর আমি একা ঘুমাইতে পারিনি, আমি চাকরের সাথে ওই গোয়াল ঘরে আমাকে ঘুমাইতে হয়েছে। যাই হোক, এখানে প্রসঙ্গক্রমে একটু বলে রাখি যে ওই যে বাঁশের ঝাড়ের নিচে যে ওটা পুঁতিয়ে রাখা হয়েছিল ওখানে প্রায় 4 দিনের মতো 4-5 দিন ছিল। এই 4-5 দিন ওর আশেপাশে কোনো লোক সন্ধ্যার পরে যাইতে পারেনি। যেই গেছে সেই কিছু না কিছু দেখেছে। সেই যে কিছু না কিছু দেখায়, এটা কি ধরনের যেমন অনেক সময় দেখে যে অনেকগুলো মুরগি একসাথে ওই জঙ্গলের ভিতরে ঢুকে গেল। কেউ দেখেছে যে পুরো বাঁশগুলা মানে নুয়ে আসে মাটিতে শুয়ে আছে। কেউ দেখেছে শুয়ার গদগদ করে চলে গেল। এরকম এক একজন এক একটা দেখেছেন। তো এরপরে আমি জানি না, এরপরে ওখান থেকে মাথাটা তসলিম ভাই নিজে নিয়ে গিয়ে অন্য জায়গায় রেখেছিলেন। সেটা হলো একটা বিলের মধ্যে, পানির মধ্যে পুঁতে রাখছিলেন। পুঁতে রাখার পরে ওই বিলে সবাই সচরাচর শীতের সময় রাতে মাছ ধরে, প্রচুর মাছ পাওয়া যায়। প্রফেশনাল যারা জেলে তারাও রাতেই মাছ ধরে ওখানে। কিন্তু ওইটা পুঁতে রাখার পরে যে কয়দিন ওখানে ছিল একটা জেলে ওখানে মাছ ধরতে যাইতে পারেন। দেখা গেছে যে ওই মানে পানির ভিতর থেকে মনে হয় বড় বড় ঢেউ আসতেছে সমুদ্রের মতো। এখন মনে হয় ডুবে দিয়ে যাবে নৌকা বা ভেলা যাইয়াছে। এই ভয়ে আর কেউ ওখানে যাইতে পারতো না। হঠাৎ দেখতো এক ঝাঁক বাদুড় উড়ে আসছে, সে পানিতে নাচতেছে। মানে এগুলো দেখে আর ওখানে কেউ ভয়ে যাইতো না। তো এক শনিবারে আমাকে প্রায় এর তো 10-15 দিন পরে হবে, আমাকে তসলিম ভাই বললো আজকে শনিবার, তখন ওখানে আমাদের হাটের দিন, লোকজন সচরাচর থাকে না, বললো যে আমাদের একটু বাটি বিলে যাবো। কেন? ওখানে মাথাটা ওখানে রেখে আসে। এই ঘটনা আমরা 3 জন ছাড়া আর সেকেন্ড কোনো লোক জানতো না। তো আমরা গেলাম ওখানে, সন্ধ্যের সময় দেয় উনি কি করলো, ওই হাতে একটা পলিথিন পেঁচায়া মাথাটা উঠালেন, পরিষ্কার করলেন, করে ব্যাগে নিয়ে আমরা যখন আসতেছি আমাকে আগে দিয়েছে উনি পিছনে, বলছে যে পিছনে যাই ঘটুক তুই পিছনে তাকাবি না, সামনের দিকে যা, কিছু হবে না। তো আমরা যখন আসতেছিলাম মনে হচ্ছিল পিছনে ঝড় হচ্ছে, প্রচন্ড ঝড় হচ্ছে। তো আমি হাঁটছি, আমি কোন দিক দিয়ে হাঁটছি, কিভাবে হাঁটছি আমি বলতে পারবো না। বাড়ির যখন আসছি, আসার পরে ওটা আনিয়ে ওনার বাসায় বাড়ি পৌঁছে দিয়েছে, খোরাসাতার বাড়িতে। এই ঘটনাটা তো আমি অনেকবার শুনছি যে এরকম ধরনের কোনো কাজ করলে বা এরকম জায়গায় যে যারা এরকম মাথা টাথা সংগ্রহ করতে যাবে, শুনছি আশেপাশে অনেক ঝড় বৃষ্টি এগুলো হয়, গায়ে লাগে নাকি? এটা তো আপনি নিজেও জায়গায় ছিলেন। আমি হয়তো বলতে একটু ভুলে গেছি, আমরা যখন বেটাতে উঠছি মনে হচ্ছে প্রচন্ড শোষো শব্দ হচ্ছে, প্রচন্ড বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে, কিন্তু মজার ব্যাপার হলো আমার গায়ে কিছু লাগছে না, কোনো বাতাসও লাগছে না, কোনো বৃষ্টি হচ্ছে না, কোনো বৃষ্টির পানিও আমার গায়ে লাগছে না। অনেক প্রকারের শব্দ হচ্ছে, মনে হচ্ছে প্রচন্ড ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু আমার গায়ে কিছুই লাগছে না। কিন্তু আমি একটা জিনিস শুনেছিলাম পরে, যে যখন এটা আমার সাথী যারা ছিল তারাও জানে, যখন মাথাটা কাটার পরে তখন দেখেছে যে আর কোনো শব্দ নেই। নর্মাল একটা রাত্রি যেমন একটা ভিটাতে যেমন জীবকা ছাড়া আর কোনো কিছু শোনা যায় না, ঠিক অতটুকুই, বাকিটা সব শান্ত হয়ে গেছিল। আচ্ছা, সব শান্ত হয়ে গেছিল। এই মাথা নিয়ে আসার পরে একটা ব্যাড এফেক্ট করছিল ওই রহিম চাচার উপরে। ওনার 1 বছরের মধ্যে ওনার একটা বাচ্চা মারা যায়। একই রকম একটা কেসে, ভৌতিক কেসে ওনার একটা বাচ্চা মারা যায়। পরে থেকে আমার মনে হয় উনি তান্ত্রিকতা বাদ দেন এবং 1-2 বছর পরে উনি মারাই যান। এবং আপনি আর ভবিষ্যতে কোনোদিন এরকম পরে আর আমার ওই ভয়টা এখনো আছে। অনেকে আমাদের ইমেল করেন যে এরকম ধরনের ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতে চান, আপনি এটার পক্ষে না বিপক্ষে? আমি এটার পক্ষে না, কারণ এটা প্রচন্ড সাহসী না হলে এগুলো করতে যাওয়া মানে নিজের জীবন নিয়ে খেলা। কারণ আমি তখন হয়তো অনেকটা দশের বসে কিংবা ইচ্ছাকৃত ভাবে নিজেকে একটু হিরো মনে হইতো। সত্য কথা যেটা, যে আমি হলে সবাই আমার সাথে যখন পরিচয় করে দিত যে খুব সাহসী, কারণ আমি শ্মশান ঘাট থেকে অনেক সময় পানি নিয়ে আসছি। শ্মশান মানে মরার, হিন্দুরা যাদের মরা ফুটতে পারে না পুঁতিয়া রাখে,
সিগুলার উপরে একটা করে পয়সা রাখে, তামার পয়সা, ওই পয়সাটা সংগ্রহ করা খুব টাফ, ওইটাও আমি নিয়ে আসছি। এই যে একটা ক্রেজ তৈরি হয়েছিল, এটার জন্যই তখন আমি করেছি। কিন্তু আমি এটা কাউকেই উৎসাহিত করব না, কারণ এটা হয়তো আমরা সাময়িক একটা দশের জন্য এটা করি, কিন্তু এটাতে প্রচুর ঝুঁকি থাকে। ওকে, এটা প্রচুর ঝুঁকি থাকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য অনেক কষ্ট করে এসেছেন আপনি। আমি জানি যে চিটাগং এ মাঝে মাঝে যেতে হয়, চিটাগং থেকে আপনি এসেছেন এখানে, আবার মানে ঘটনা মানে এই মাঝখানে একটা সময় বের করে মোটামুটি 3-4 উইক ধরে আপনি চেষ্টা করছেন শোতে জয়েন করার, এবং মানে আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। সেই সাথে আমি রেডিও ফুর্তিকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা অনুষ্ঠান প্রচার করার জন্য। পাশাপাশি আমি ধন্যবাদ দিচ্ছি আমার মেয়ে অর্তিকে, যে আমাকে এখানে আসতে ইন্সপায়ার করেছে, কারণ প্রথম আমি তাদের সাথে এই ঘটনাটা শেয়ার করেছিলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে আরেকজন গেস্ট রয়েছেন, এবং তিনি এসছেন আসলে বেসিক্যালি তিনি এখানকার না, তিনি ইন্ডিয়ার, এবং তিনি এসছেন কলকাতা থেকে। সো তার সঙ্গে আমরা পরিচয় করে দেবো। আপনার নামটা একটু বলুন। আমার নাম পুষ্পেন্দ্র চ্যাটার্জি। ওকে, সো পুষ্পেন্দ্র চ্যাটার্জি, আপনার কাছে যে ঘটনাটা আছে, মোটামুটি আমরা কোন ঘটনা দিয়ে শুরু করছি? ঘটনাটা কোথায় ঘটেছিল? মানে আমি প্রথম যে ঘটনাটা বলবো আমাদের লাইফে ঘটা, সেটা হচ্ছে গুয়াহাটিতে আমরা কর্মসূত্রে যাই কাজে, আচ্ছা, মানে মিডিয়ার জব যেরকম হয়। তো আমরা 5 জন বন্ধু মিলে ওখানে থাকি, এবং প্রথমে আমরা ছিলাম যে কোম্পানির কাজে গিয়েছিলাম ওখানকার গেস্ট হাউসে। আচ্ছা, দেন আমরা কিছুদিন বাদে ওখানে কয়েকজন এজেন্টের মাধ্যমে ফ্ল্যাট একটা খুঁজে পাই, যেখানে আমরা রেন্টে 5 জন এন্ট্রি করি। এবং সবচেয়ে এটা আশ্চর্য লেগেছিল, ফ্ল্যাটটা 4টে কামরা প্লাস ওয়েল মেনটেন অ্যান্ড খুব সুন্দর একটা ফ্ল্যাট, অথচ রেন্ট খুবই কম। মিনস ওই সময় আমি বলছি, এটা আমার জীবনে হয়েছে আমাদের 2008-এ, এবং সেই সময় ওই এলাকায় ওই ফ্ল্যাটের ভাড়া ন্যূনতম হওয়া উচিত ছিল 15,000 টাকার মতো, সেখানে আমরা পেয়েছিলাম অনলি 6,000 টাকা, মানে কমার থেকেও কম। অর্ধেকেরও কম। তো যাই হোক, আমরা তখন 7-5 না ভেবে নিয়েছি, এবং নেওয়ার পর যথারীতি থাকা শুরু করেছি। এবং আমাদের ম্যাক্সিমাম কাজ রাতের বেলায়, যেহেতু কেউ টেকনিক্যাল ফিল্ডে আছে, কেউ প্রোগ্রাম ফিল্ডে আছে, তো তারা তাদের কাজ কমপ্লিট করে, আমাদের ডিউটি আওয়ারটা এরকম থাকতো কি বিকেল 4টে থেকে রাত্রি 12টা অবধি, দেন আমরা ফিরতাম। আচ্ছা, এবং ফেরার পর 5 জন বন্ধু মিলে প্রথমে একটু মুভি ছবি দেখা, দেন রান্না, কিছুটা একটা কাজের মাসি, মানে আপনাদের এখানে বুয়া বলে, তো উনি ছিলেন, উনি রান্না টান্না করে যেতেন। এবং তারপর আমরা গিয়ে কিছু যদি খেতে ইচ্ছে করলো, তো আমরা নিজেরা কিছুটা কুক করে নিলাম। তো প্রথম কদিন এরকম ভাবে চলছে, এবং মুভি টুভি দেখা চলছে, গান বাজনা, একটু আড্ডা ফুর্তি, গল্প, এরকম সবকিছুই হচ্ছে, সঙ্গে কাজকর্ম চলছে। যখন আমরা প্রথমের দিকে ওই সব খেয়ালও করিনি যেগুলো হতো, যখন কিছু আমরা তো গল্প করছি 5 জন বন্ধু মিলে একটা ঘরে, আমাদের 4টে রুম ছিল, দেখা যাচ্ছে অন্য রুমের বাথরুমে মানে একটা জল পড়ার, মানে বাদ করে এক মগ জল কেউ ঢেলে দিলে যেরকম হয় আওয়াজ হলো। তো আমরা ভাবতাম কি পাশেও একটা ফ্ল্যাট ছিল, আমরা ভাবতাম যে তার বাথরুম থেকে আওয়াজটা এসছে, তো আমরা অতটা গা করতাম না। যেমন এরকম হয়েছে যে সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করে দরজা টরজা লাগিয়ে দিয়ে চলে গেছি। দেন বাজার টাজার করার পর যখন ব্যাক করেছি, এসে দেখছি যে আমরা যেখানে ব্রেকফাস্ট করেছিলাম সেখানে ব্রেড ট্রেড যা রাখা ছিল, সেগুলো পুনরায় মানে যতটুকু আমরা খাওয়া দাওয়া করে গেছি, তারপরে গিয়ে দেখছি যে আরো 2টো ডিম পড়ে আছে বা আরো 4টে কলা পড়ে আছে। তো এটা আমরা প্রথম দিকে অতটা গুরুত্ব দিইনি, এবং গুরুত্ব সহকারে দেখিও নি, দেখারও প্রয়োজন নেই, কারণ মনের কথা তো হতে পারে। এবং যেটা সবচেয়ে, যেদিন থেকে আমরা নক করা শুরু করলাম, যেমন একদিন আমাদের সবার একটু আগে অফিস যাওয়ার ছিল, তো আমরা 4 জন বন্ধু মিলে বেরিয়ে গেছি। তো ওখানে আমাদের যে সিনিয়র সবচেয়ে যিনি ছিলেন, উনি ঘুমাচ্ছিলেন। তো আমরা কি করেছি, ওনাকে ডেকে, মানে যে দাদা আমরা যাচ্ছি, তো দরজাটা লাগিয়ে দেওয়া হোক। ও ঘুমের ঘরে কি বুঝেছে কি বোঝেনি জানি না, ও লাগায়নি দরজা, ঘুমিয়ে গেছে। এবং আমরা বেরিয়ে চলে গেছি। বেরিয়ে যাওয়ার পর তারপরে ও যথারীতি 6টা নাগাদ অফিসে এসছে, এসে বলছে ভাই তোরা যে চলে এলি, কিন্তু দরজাটাকে ভিতর দিয়ে লাগালো। আমি বললাম যে তুমি লাগিয়েছো, আমরা তো তোমাকে নক করে দিয়ে চলে এসেছি। বলছে না ভাই, আমার যতটুকু আমি ঘুম থেকে উঠে দেখেছি যে ছিটকানি লাগানো আছে, এবং তোরা কেউ নেই। আমি তোদেরকে খুঁজেছি, বাথরুমে কেউ থাকতে পারে খুঁজেছি, ডেকেছি, কিন্তু কাউকে আমি দেখতে পাইনি। তো তখনই আমার প্রথম মানে মাথায় ড্র্যাক করলো যে তাহলে দরজাটাকে লাগানো। তো দেন আমরা ওই সময় হাসি ঠাট্টা করে উড়িয়েছি ব্যাপারটা, যে না এটা তোমার মনের ভুল, তুমি হয়তো ঘুমের ঘরে লাগিয়েছো, অত খেয়াল নেই। তো যত দিন যাচ্ছে আস্তে আস্তে এরকম টুকটাক আনকনসিয়াস ঘটনা আমাদের চোখের সামনে আসছে, এবং যেটা আমরা মানে প্রত্যক্ষ করছি। যেমন কখনো হয়েছে কি, আমাদের রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পর বাসনপত্র বেসিনে রেখে আমরা যে যার মধ্যে শুতে গেছি,
এবং সকালবেলা উঠে দেখেছি কি যে থালাটা আমরা বেছে রেখেছি সেই থালাটা রাখা আছে কিচেনের পাশে এবং তাতে কিছু ভাত আর ডাল মাখানো পড়ে আছে, যেটা আমরা মানে এখন আমার গায়ে কাঁটা দিচ্ছে, যেটা আমরা পরিষ্কারভাবে মনে আছে আগের দিন মানে রাতে আমরা খেয়ে এবং সেটা বেসিনের মধ্যেই রেখেছিলাম। কিন্তু ওটা পরের দিনকারে সকালবেলা আমরা দেখছি যে ডাল এবং ভাত মাখানো অবস্থায় পড়ে আছে টেবিলের ওপর। তো যাই হোক, তো এর মুহূর্তে কি হয়েছে, আমি একটুখানি পুজো অর্চনা করতাম আমি যতদিন ছিলাম, মানে আমার সঙ্গে ঠাকুর থাকে, তাকে আমি যেমন আপনাদের প্রার্থনা করা হয় আমাদেরও সেরকম প্রার্থনা করতাম। তো এরপরে কি হয়েছে, আমি ওখান থেকে ফার্স্ট আমি জব চেঞ্জ করে আমি অন্য জায়গায় জব পাই এবং আমি জয়েন করি। দেন আমি আবার কলকাতায় ব্যাক করি এবং আমার 4 বন্ধু গুয়াহাটিতে ছিল। পরে 1-1.5 মাস বাদে তাদের মুখে যেটা শুনতে পাই আর কি এরকম, যে তারাও রুমটা ছেড়ে দিয়েছে। কারণটা কি, যে তারা যখন নাইট করে বাড়ি ফিরতো, নাইট ডিউটি করার পর যখন বাড়ি ফিরতো, গিয়ে দেখতো কি হয়তো রান্নাঘরে সব বাসন এনে রাখা আছে বসার ঘরে, কেউ নাই বাসায়। কেউ নেই বাসায় এবং লক করা। এবং কাজের যে বুয়া ছিলেন উনি চাবি করে মেরে দিয়ে চলে যেতেন এবং চাবিটা দিয়ে যেতেন নিচে, মানে নিচে আর একটা ভাড়াটিয়ার কাছে, এবং তার কোনো প্রয়োজনও ছিল না গিয়ে সেখানে ঢুকে এইসব করার। কখনো দেখতাম যে বিছানার চাদর তারা হয়তো পরিষ্কার করে দিয়ে গেছে, এতে দেখা গেছে যে কেউ শুয়ে থাকলে যেরকম হয় সেরকম ভাবে শুয়ে থাকার ব্যাপার। তো মানে ওইরকম একটা মানে দাগ পড়ে আছে, হ্যাঁ, মানে ভাঁজ পড়ে আছে। ভাঁজ পড়ে আছে এরকম ভাঁজ ব্যাপার। পড়ে আছে। দেন যেমন বাথরুমে কল খুলে টপ টপ করে জল পড়ছে এরকম। তো তাদের কিছু ডাউট হয়েছে। ডাউট হওয়ার পর তারা বাড়িওয়ালার যে মানে আমাদের যে কাজের মাসি ছিল তাকে প্রথমে জিজ্ঞেস করে, সে কিছু বলেনি, হতে পারে সে তার জব মানে যে ছোট্ট একটা আমাদের কাছে যে পেতো যে জিনিসটার জন্য সেটা যাতে চলে না যায় সেই জন্য সে বলেনি, কিন্তু সে জানতো। এবং তারপরে তারা বাড়িওয়ালার যে ছেলে মানে বাড়িওয়ালার মেন যে বাড়িওয়ালা তাকে জিজ্ঞেস করে, সে কিন্তু থাকতো না ওই বাড়িতে। এবং সে তখন পরক্ষণে জানিয়েছিল মানে অনেক জোরাজুরি করার পর যে কেন আমরা তো থাকতে পারছি না। এবং একদিন এরকম হয়েছে যে তারা যখন ফিরেছে দেখছে প্রতিটা ঘরের কাঁচের জানলার উপরের দিকে যে জানলা থাকে সেই জানলার প্রতিটা কাঁচ ভাঙা, মানে আচ্ছা বাইরে থেকে ঢিল ছুড়লে যেরকম আচ্ছা আচ্ছা সেই কাঁচটা ভাঙা, কিন্তু ভিতরে একটাও কাঁচ পড়েনি। মানে ভিতরে কোনো মানে কাজ পড়ে যদি না। আমি যদি একটা কাঁচের ঘরে মারি কিছু ঢিল, কাঁচটা গিয়ে ভিতরে পড়বে, কিন্তু ভিতরে কোনো কাজ পড়েনি। আচ্ছা এবং সেটা তারা প্রথমে অন্য কিছু ভেবেছিল, পরে এই একটা একটা করে ঘটনা যেগুলো তারা দেখেছে সেগুলো সব মনে হওয়াতে তারা বাড়িওয়ালার ছেলেকে কল করে জানতে চাই যে কি ব্যাপার। সে প্রথমে না বলে, অনেক কষ্ট করে তাকে মানে লাস্টে একটুখানি ঠেট করার পর মানে একটু শাসানো ধমকানো দেওয়ার পর তখন সে বলে যে সে যার থেকে বাড়িটা কিনেছিল, কেনার পর যে মডিফাই করে বানিয়েছে ফ্ল্যাট, সেই বাড়িতে আগে যিনি ছিলেন একজন ভদ্রমহিলা এবং তার মেয়ে, এবং তার হাজবেন্ড মারা যাওয়ার পর তাদের ফ্যামিলির অবস্থা এমনই খারাপ হয়ে যায়, তারা কি করে উপরে যে ঘর ছিল দোতলা ঘরে গিয়ে ভদ্রমহিলা নিজের মেয়েকে বিষ খায় এবং ভদ্রমহিলা নিজে আর কি গলায় দড়ি দিয়ে সুইসাইড করে। দুজন একসঙ্গে মারা যায়। দুজন একসঙ্গে মারা যায়। এবং সেই যে ফ্লোরটাই জিনিসটা করেছিল সেই ফ্লোরেই আমরা ভাড়া নিয়েছিলাম ওই রুমটা, মানে মডিফাই করার পর সেই রুমটাই আমাদেরকে ভাড়া দেওয়া হয়েছিল। এবং তার আগে মানে 8 থেকে 10 জন ভাড়াটিয়া মানে ওই রুমটা দেখানোর পরও কোনো কারণে তারা জানতে পেরে তার আগে ওই রুমটাকে উনি আর কি ভাড়া দিতে পারছিলেন না। But আপনারা নিয়ে নিয়েছেন। যেহেতু আমরা বাইরে থেকে গেছি এবং আমরা জানতাম না জানতেন না এই আসলে বিষয়টা। স্টোরিটা, এবং আমরা ওইটার জন্য আপনি তো পরে কি যখন বলছেন ওটা? পরে যখন এই ব্যাপারটা জানতে পারি, তারপরে আমার বন্ধুরা আর ওই বাড়িতে ছিল না। দেন একদম আবার চলে আসছে। আবার ওই গেস্ট হাউসে। আচ্ছা, আপনার কাছে সেকেন্ড আরেকটা ঘটনা আছে, আপনি বলেছেন আপনার মার ঘটনা, সেই ঘটনাটা কি? আমাদের যেটা হচ্ছে আমার এটা ফ্যামিলি, মানে আমি তখন ছোট 6 থেকে 7 বছর বয়স হবে, এটা হচ্ছে 1991-2 এর ঘটনা। তো ওই সময় আমার মা জেঠিমা মানে আমার মানে এখানে কোনো সমস্যা নেই, হ্যাঁ জেঠিমা বোঝেন সব হ্যাঁ, হ্যাঁ, এখানে। হ্যাঁ, তো ওই আমার সেজু জেঠিমা উনি আর আমার মা খুব অ্যাজ এ ফ্রেন্ড টাইপের ছিল। এবং আমার বাড়ি হচ্ছিল বেহালায়, ওনার বাড়ি আছে মানিকতলা। তো ওই জেঠিমার সঙ্গে সিনেমা দেখতে যাওয়া, প্রোগ্রামে যাওয়া, অনুষ্ঠানে যাওয়া, মায়ের একদম খুবই বন্ধুর মতো, দুজনে আর কি দিদি বোনের মতো যাতায়াত করত। তো কোনো কারণে বাড়িতে মানে পারিবারিক অশান্তির কারণে আমার জেঠিমার যে বাপের বাড়ি, ওনার বাড়িতে অশান্তির কারণে এরকম অনেক কিছু কারণে, তো আমার জেঠুর বাড়ি যেখানে ছিল ওইখানে বাথরুমে উনি মানে গায়ে আগুন দিয়ে মারা যায়, মানে সুইসাইড করে আমার জেঠিমা, নিজের জেঠিমা। তো তারপর থেকে মা মানে অনেকটা আঘাত পায় আর কি, যেহেতু একসঙ্গে একটাই মানে যার সঙ্গে সব জায়গায় যেত টেত। তো যাই হোক, তো খুব কাছের ছিলেন আর কি। কাছে ছিলেন। তো ওই জেঠিমা মারা যাওয়ার পর প্রথম 1-1.5 মাস সেরকম কোনো এফেক্ট হয়নি। দেন 2-2.5 মাসের মাথায় আমার মা এবং আমাদের তখন একটাই রুম ছিল, বাড়ি 4 কাঠা জমির উপর যে বাড়ি ছিল তাতে একটা রুম, একটা বারান্দা, ছোট বাড়ি যেরকম ছিল, এবং আমার দিদি, আমি এবং বাবা মা থাকতাম। একদিন
আমার মা হঠাৎ করে দরজা খুলে, মানে তখন যেহেতু একটু পুরোনো টাইপের, তখন অ্যাটাচ বাথরুমের কনসেপ্টটা ছিল না, তখন আমাদের বাড়ির বাথরুমটা ছিল বাগানের একটা কোনায়। তো হঠাৎ করে মা দরজাটা খুলে দৌড়ে বাথরুমের দিকে মানে দৌড়ে চলে যায়, ছুটে চলে যাচ্ছিল। এই সময় বাবা হঠাৎ করে ঘুমটা ভেঙে যেতে বাবা উঠে গিয়ে দৌড়ে মায়ের হাতটা টেনে ধরে টানছে যত, কিন্তু বাবাকে টেনে নিয়ে চলে যাচ্ছে এবং বলছে কি আমাকে শেষ দিয়ে ডাকছে, মানে যেহেতু রিলেটিভ মানে দিদি বলতেন, বলছে উনি আমায় ডাকছে, উনি বাথরুমে বসে আছেন, উনি আমায় ডাকছে। এবং দেখতে পেয়েছেন সেটা মানে উনি হয়তো মানে আমার মা হয়তো দেখতে পাচ্ছে, সেটাই বলছি। তো ডাকছেন। তো যখন দৌড়ে যাচ্ছে আর কি, তো বাবা যখন প্রথমে টানতে গেছে মানে ওনার একটা এমন অসুর শক্তি, যাই না আমি অতটা মনে নেই ছোটবেলা, যতটুকু আমরা কান্নাকাটি জুড়ে দিয়েছি আমি আর আমার দিদি। তো তখন আমাদের এলাকার লোকজনও কম ছিল, তো বাবা চেঁচামেচি করে 2-4 জনকে ডেকেওছে, কিন্তু বাবাকে টানতে টানতে মা নিয়ে চলে যাচ্ছে, মানে একজন মহিলা অতটা শক্তি করে। তো তখন বাবা কি করেছে, বাধ্য না হয়ে মায়ের গালে দুটো থাপ্পড় মেরেছে। মারতেই মা একদম একটা ঘোরের থেকে বেরিয়ে এসে অজ্ঞান হয়ে পড়ে গেছে। পড়ার পর তারপর জলের ছিটা দিয়ে যখন আমরা ঘরে এনেছি, আনার পর পরের দিন একদিন পুরো মা আর কি কোনো কারোর সঙ্গে কথা বলা নয় বা কিছু, একদম চুপচাপ ছিল। দেন আমাদেরও এরকম মানে আপনাদের ওঝা টোঝা এরকম আমার বাবা একজন জানা ছিল, তাকে একজন মানে পীর বাবাকে এনে উনি একটু জল পোড়া যে মসজিদ থেকে হয়, আমাদের বাড়ির পাশে মসজিদ আছে, ওখান থেকে জল পোড়া এনে সেই জল পোড়া খাওয়ানোর পর আস্তে আস্তে মানে 2-3 দিন বাদে আর কি মাটি, তখন উনি আমাদের বলেন, মানে বাবাকে বলেছিলেন যে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে আমার দরজায় টোকা মেরে বলছে, আমার মায়ের নাম তনুশ্রী, মানে ডাক নাম তনু, বলছে তনু চল সিনেমা দেখতে যাবো, ঘুমের ঘরে আর কি উনি শুনেছেন। তো বলছে আপনি কোথায়? আমি তাহলে উঠছি রেডি হই, বলে হ্যাঁ তুই আয় বাথরুমের দিকে আয়, আমি আছি ওখানে, আমরা একসঙ্গে বেরোবো। তো ওই সময় মা উঠে তখন দেখে যে দরজাটা খোলার পর যে ওই বাথরুমের দিকে আর কি আমার সেই রিলেটিভে যাচ্ছে হেঁটে, তখন মাও হাতা লাগে মানে দৌড়ায় আর। তো সেইটা একটা আনকন্ট্রোল হয়ে বা যে কারণে জানি না এটা ভৌতিক বা এটা কি, এটা মায়ের লাইফে হয়েছে, এটা ঘটেছে তার জীবনে। আর একটা যেটা মানে আমার একদম আরেকটা ঘটনা, এটা আমার কাকিমার ক্ষেত্রে হয়েছে, মানে আমার পাড়াতুতো কাকিমা, উনি মুসলিম এবং উনি আমার মানে আমার নিজে আমি তাকে আমার পাতানো মা বলি। তো ওনার এক মানে বোন ছিলেন, যিনি থাকতেন হচ্ছে আর এক পাকসাকা বলে একটা এরিয়া আছে ওখানে, এবং সেখানে এক খ্রিস্টান বাড়িতে ভাড়া থাকতো। তো এবার ওইখানে একদিন হয়েছে ওই খ্রিস্টান বাড়ির যে মেন যে মালিক মারা যাওয়ার পর তাকে যথারীতি কফিনের মধ্যে রেখে, ঘরের মধ্যে কফিনে রেখে আতর টাতর দিয়ে যেরকম ভাবে যে আনুষ্ঠানিক যে ক্রিয়া হয় এইটা করে রাখা যায়। এবং ওই ভদ্রলোকের মেয়ে এবং বউ দুজনে বাইরে কান্নাকাটি করছে এবং পাড়ার যাবতীয় লোকজন কান্নাকাটি করছে, এবং মানে এমন অ্যাঙ্গেলে রাখা আছে যেমন ধরুন ওই মানে দরজার ওই দিকে রাখা আছে এবং দরজার বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি, মানে আমার কাকিমা যতটুকু আমাদেরকে বলেছে এবং যেটা সত্য ঘটনা, কাকিমা বলছে কাকিমারাও গেছে, সবাই মিলে আর কি সান্ত্বনা দিচ্ছে ওনার স্ত্রীকে এবং মেয়েকে। হঠাৎ করে ওনার মেয়ে দেখছে কি, মানে হঠাৎ করে দেখছে যে বডি লাশটা আর কি উঠে বসেছে, মানে কফিনের উপর পাটা এরকম ভাবে ছড়িয়ে এরকম উঠে বসে আছে। তো প্রথমে ওনার মেয়ে ভেবেছে চোখের ভ্রম, তো একটু ভয় পেয়ে আর্তনাদ করে উঠেছে। তারপর যখন সবাই আবার তাকিয়েছে দেখছি না লাশ। তো এরকম একবার দেখো, তারপরে যথারীতি 1-1.5 ঘন্টা বাদে যখন পোপ এসছেন পাদ্রীরা, উনি ওই জল ছড়া দিয়ে মানে যেটা যা যা আনুষ্ঠানিক ক্রিয়া করবেন, তো উনি যখন ঘরে ঢুকতে যাবেন দেখছে যে লাশটা নেই, মানে কফিনের মধ্যে মানে স্টান্ট নেই আর কি। এবং ওইটা দেখার পর মানে যারা ওনার মেয়ে এবং ওনার মা মানে ওনার স্ত্রী আর কি, ওনার স্ত্রী প্রায় একদমই অজ্ঞান হয়ে যায়। তো ওনার মেয়ে অনেকক্ষণ ধরেই বলছিল সবাইকে আমি দেখছি কি আমার বাবা উঠছে এবং শুয়ে যাচ্ছে এবং উঠছে এবং শুয়ে যাচ্ছে, কিন্তু আমি প্রথমে চোখের ভুল। তো পোপ যিনি পাদ্রী ছিলেন উনি ব্যাপারটা বুঝতে পেরেছেন, এবং এটা কোনো সাইন্টিফিক ওয়ে বা কিছু এই ব্যাপারে না। উনি ভালো করে আগে মানে ঘরে ঢোকেননি, বাড়ি থেকে ঘরটা চারদিকে দেখে দিলেন কফিনটা খালি, এবং দরজা যে আমরা খুলি, এক পাল্লার যে ডোর খুলি, দরজার কোণ থেকে একটা শ্যাডো ঠিক না, মানে একটা কিছু যে কোণে রাখা আছে সেটা ওই মানে পাদ্রী আর কি বুঝতে পেরেছেন। এবং বোঝার পর উনি করেছেন কি, উনি ওই ক্রস হাতে নিয়ে মানে হালকা করে একটুখানি উঁকি মেরে দেখে মানে জাস্ট বডি লাস্টটা আর কি ওই মানে ওই দরজার কোণে স্টিল দাঁড়ানো আছে। মানে ওনারা তো মানে ওই ঘরের মধ্যে উনি কিছু দেখতে পেয়েছিলেন, মানে পাদ্রী না, পাদ্রী ঘরের মধ্যে দেখেছেন, কফিনের মধ্যে লাশ নেই, কিন্তু লাশটা স্টিল দাঁড়ানো আছে ওই দরজার কোণে। আচ্ছা, এবং চোখ বন্ধ, মানে দাঁড়ানো আছে মানে জ্যান্ত দাঁড়ানোর কিছু না, এমনি জাস্ট একটা স্ট্যাটিক লাশ যেরকম দাঁড়িয়ে থাকে দরজার কোণে দাঁড়ানো আছে। এবং পাদ্রী তখন
করেছেন কি, ওইটা ওনাদের যে আতর টাইপের কিছু একটা থাকে, ওইটা নিয়ে ছড়াতে ছড়াতে ওনাকে আস্তে আস্তে লাশটাকে মানে টানতে মানে হালকা করে এবং কাঠের মতো শক্ত হয়ে গেছে এনে দেন ওই কফিনের মধ্যে আরেকবার শুয়ে দেয়। কিন্তু ঘটনাটা কেন ঘটছে বা কে লাশটাকে নিয়ে দরজার কোণে দিয়েছে, কারণ ঘরে কেউ ছিল না। এবং ওনার মেয়ে যেটা বলছিল, আমি বারবার দেখছি বাবা উঠছে এবং শুয়ে পড়ছে, কখনো হাসছে কখনো শুয়ে পড়ছে আবার উঠছে। তো এইটা দেখার পর মানে তারপর আর ওটার ঘটনাটা তখন পাবলিকে যখন জিজ্ঞেস করে ওনাকে এই ব্যাপারটা, উনি তখন বলছেন যে এটা একটা মানে খ্রিস্টানদের কোনো কারণে হবে যে ওই সময় গ্রহ ওনারা খ্রিস্টান ছিলেন। হ্যাঁ, ওনারা খ্রিস্টান খ্রিস্টান ছিলেন। ছিলেন। তো যাই হোক, তো ওই আতরের জল দিয়ে দিয়ে আবার ওটাকে লাশটাকে কফিনে এনে তারপরে কবর দেওয়া হয়। তো এই এই ছিল ঘটনা। এবং আমি খুবই মানে আমার কাছে অবাক লেগেছে যে হঠাৎ করে লাশকে একবার প্রথমে মেয়ে দেখলেন যে বসছে, এবং পরে যখন পাদ্রী আসলেন তখন দেখলেন যে রুমের একটা কোণায় দাঁড়িয়ে আছে। এবং কে নিয়ে গেছে কেউ জানে না। এক্স্যাক্টলি। এবং এটা যদি কেউ ভিজুয়ালাইজ করে তাহলে কেমন হবে, মানে খুবই মানে অদ্ভুত আমরা হবে। শোনার পর অলরেডি আমাদের মানে ভয়ে আমরা বেরোতাম না বাড়ির বাইরে। কাকিমা যখন এটা বললো তখন হ্যাঁ, আমরা মানে বেরোতাম না। এই ধরনের ঘটনা আসলে আমরা শুনি নাই এর আগে, এবং খুবই অদ্ভুত টাইপের একটা ঘটনা। এবং রাসেল ভাইকে আমার তরফ দিয়ে মানে আমি অনেক অভিভূত, এবং আমার যে বন্ধু সজল ভাই যিনি এখানে আমাকে এনেছেন, এবং আপনাদের এই প্রোগ্রামটা সত্যি খুব ভালো, এবং রেডিও ফুর্তির সকল শ্রোতা বন্ধু এবং বাংলাদেশের সকল নাগরিককে আমার মানে তরফ থেকে শুভেচ্ছা, এবং আপনাকেও আমার তরফ দিয়ে অনেক ধন্যবাদ যে অনেক আপনাকে। অনেক ধন্যবাদ। আমরা এবং আমি যদি আরো কিছু ঘটনা সংগ্রহ করতে পারি, আমার বন্ধুরা যদি নাও আসতে পারে, জি। আমি তাদের হয়ে আসবো। আমি এখানে কাজে এসেছি এবং কাজ করার ফাঁকে ফাঁকে অবশ্যই আসবে, এসে আড্ডা দেবো এবং আরো কিছু ঘটনা শেয়ার করবো যদি ওকে, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমরা এমনিতেও দেখা যায় যে কলকাতা থেকে অনেক ইমেল পাই, এবং সেই ইমেল গুলো আমাদের অনেক ভালো লাগে, মাঝে মাঝে আমরা পড়ি। যাই হোক, আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু SMS করেছে। রিভেঞ্জ আমাদের SMS করেছেন জামালপুর থেকে। এছাড়াও আমাদের তারা 5 ফ্রেন্ড মিলে, সম্রাট, লিটন, মমিন, সৌরভ সহ আরো অনেকে মিলে শুনছেন। শাহিন আমাদের শরীয়তপুর থেকে শুনছেন, এবং এছাড়া আমাদের এক্সস্টেড ভূত আমাদের বলেছেন আজকের ঘটনাগুলো ভালো হয়েছে। মোখলেসুর ভাইকে অনেকে ধন্যবাদ জানিয়েছেন তার ভালো ঘটনার জন্য। উপমা রাজশাহীকে আমাদের SMS করেছেন পিঙ্ক খিলগাঁও থেকে। রুবেল আমাদের SMS করেছেন, তিনিও মোখলেস ভাইয়ের অনেক প্রশংসা করেছেন। ভূত শুভ বরিশাল থেকে আমাদের SMS করেছেন। এছাড়াও প্রত্যয় আমাদের নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন। ডক্টর আকাশ SMS করেছেন। জেমস বগুড়া থেকে আমাদের SMS করেছেন। আমাদের হাতে সময় খুব কম, যদি ছোট্ট করে কিছু বলা থাকে, আমাদের নতুন আরেকজন গেস্ট করেছেন, নাম বলে সঙ্গে সঙ্গে ঘটনা শুরু করে দেন। জাস্ট 4 মিনিট। ওকে, হ্যালো লিসনার্স, আমি মোহাম্মদ আবু ওসমান শুভ। আমি আপাতত মোহাম্মদপুরে আছি। আমি রায়ের বাজার আগে ছিলাম। তো ঘটনাটা আমাদের রায়ের বাজারের বাসা নিয়ে, যেটা গত সপ্তাহে আমার আঙ্কেল বলেছিল। তো ওই বাসার কিছু কাহিনী আছে, আমার নিজের এক্সপিরিয়েন্স আছে, তো আমি ওটা শেয়ার করতেছি। তো নর্মালি একদিনের ঘটনা, আমি ঘুমিয়েছিলাম। তো রাত্রে 1:30-2টার দিকে আমার ঘুম ভেঙে যায়। তো নর্মালি আমার বাথরুম লাগে, তো যে কারণে আমি উঠে বাথরুমে যাওয়ার জন্য উঠবো। তা আগে বলে রাখা ভালো যে আমাদের যে খাটটা ছিল ওটা বক্স খাট ছিল না, ওটার নিচে স্পেস ছিল। তো যে কারণে আমরা বড় একটা সুটকেস ছিল ওটা খাটের নিচে রাখা হয়েছিল। তো আমি যখন রাত্রে নর্মালি আমাদের যে লাইটের সুইচ ওটা একটু দূরে, তো উঠে যে জ্বালাতে হয়। তা আমি যখন উঠে মানে সুইচ দিতে যাব, তা আমি যখন খাট থেকে পা নিচে নামাই, দেন আমার বাম পায়ে একটা হাত লোমশ, যেটা আমার পা টাচ করে মানে স্পর্শ করে প্রচন্ড হার্ড ফোর্স দিয়ে আটকে রাখে। আচ্ছা। দেন নর্মালি আমি হঠাৎ এরকম প্রেসার অনুভব করার কারণে আমি পা ঝাড়া দিয়ে ওঠার কারণে কোন একভাবে আমি ছুটে যাই। তো ছুটে যাওয়ার পরে আমি লাইট জ্বালানোর পরে আব্বা আম্মু তখন ঘুমাইতেছিল। তো ওই সময় তাদেরকে জাগানো হয়নি। দেন আমি টর্চ লাইট এবং চার্জ লাইট যেগুলো ছিল ওগুলো জ্বালিয়ে খাটের নিচে চেক করি, বাট কিছু ছিল না। তো এরপরে আমি আমাদের মানে যে কোরআন শরীফ ছিল ওটা আমার রুমে এনে রাখি। তো দেন এরপর আর তেমন কোনো ঝামেলা হয় না। কিন্তু আপনি একদম স্পষ্ট দেখেছিলেন যে আপনি জি, আমি ফিল করেছি। এবং মজার ব্যাপার হইতেছে, আমি এটা বলিনি যে আমি যখন উঠেছি পরের দিন আমি 3টা আঙ্গুলের ছাপ পেয়েছিলাম আপনার পায়ের নিচে ছিল। আজকে এই ঘটনা শোনার পর, আজকে ঘটনাগুলো এমনিতে সবাই বলছেন যে অনেক ভয়ের হয়েছে, তারপরে যদি আজকে খাট থেকে নামতে গিয়ে বাথরুমে আমাকে যেতে পারছেন না, লিখেছেন আমাকে কি যেন লিখলেন একটু আগে, যে বাথরুমে যেতে পারছি না, অনেক ভয় পেয়েছি, ভয়ে হাড় পর্যন্ত কাঁপছে। তো বাথরুম যেতে পারছেন না, তো আজকে যদি বাথরুমে যাওয়ার সময় এরকম কোনো ঘটনা ঘটে তাহলে একেবারেই বিশ্বাস করবেন না। বিশ্বাস করার কি আছে বলেন, মানে এরকম ভূত ফিল্ম শোনার পরে এরকম ভুল দেখতেই পারেন। দেখবেন যে বাথরুমে কেউ দাঁড়িয়ে আছে, সেটা হতে পারে কোনো লাশ, হতেই পারে যে আপনি খাট থেকে নামার সময় হঠাৎ করে কেউ আপনার পা ধরে টানছে, এটা হতেই পারে। মানে একদমই সবকিছু ভুল, চোখের ভূল মনে করবেন, কারণ ভূত ফিল্ম শুনেছেন আপনি, রাইট?
তো আগামী সপ্তাহে যদি এরকম মানে একদম এই ধরনের মানে ঘটনা পাঠান, আপনাদের ওপরে ডিপেন্ড করে শোটা কেমন হবে, বিকজ এই ঘটনাগুলো টোটালি আমরা সংগ্রহ করি আপনাদের কাছ থেকে। কোনো ঘটনা আমাদের এখানে তৈরি করা হয় না, কোনো ঘটনা আমরা নিজেরা লিখি না, আপনারাই সেখানে শেয়ার করেন, আপনারা ইমেল পাঠান, সেই ইমেল থেকেই সিলেক্ট করা হয় সেরা ঘটনাগুলো এবং আপনাদেরকে ডাকা হয়। সো আপনাদের জীবনের শোনা অথবা আপনাদের জীবনের ঘটা সবচেয়ে সেরা ঘটনাগুলো আমাদের পাঠিয়ে দিন, মেইল করুন, ইমেল করুন আমাদেরকে। ইমেল অ্যাড্রেসটি আরো একবার জানিয়ে দিচ্ছি, boothfm@radiofury.fm, স্পেলিং বলে দেবো BHOOTFM@radiofury.fm। মাসুম অনেকক্ষণ ধরে উসখুস করছে, সুতরাং আমাদের এই মুহূর্তে এখন শো শেষ করতে হবে, ভূত এফএম আজকে শেষ করতে হবে। আমার কিছু করার নেই, আমার আসলে অনেকক্ষণ কথা বলার ইচ্ছা ছিল, আরো ঘন্টাখানে কথা বলতে পারলাম, আমার নিজের অনেক ঘটনা ছিল সেটাও বলতে পারলাম না, মাসুম হাত দেখাচ্ছে বারবার। সো আমি শেষ করছি, আগামী সপ্তাহে আবার কথা হবে একই সময় ঠিক 11:59। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের রাতটা অনেক অনেক শুভ হোক সবার জন্য। টাটা।